আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা গুণগত রসায়নটা একটু দেখব, গুণগত রসায়নটা পড়বো, ঠিক আছে কিনা? তো ওটা অলমোস্ট মোটামুটি সব কিছু ক্লিয়ার আছে। তারপরেও আমরা কি প্রশ্নগুলো আসে এবার 2025 সালে পরীক্ষার ক্ষেত্রে কিছু জিনিস ব্যতিক্রম আসছে। এই জিনিসগুলো অনেক সময় পড়া হয় নাই তোমাদের, ঠিক আছে? ওগুলো একটু আলোচনা করবো, কারণ যেগুলো ব্যতিক্রম এগুলো অনেক সময় পড়া হয় না, অনেক সময় কনফিউশনে থাকে। তো প্রথমে আমি চ্যাপ্টার ম্যাপে যাবো। চ্যাপ্টার ম্যাপে কী আসে বলো তো? এখান থেকে টপিক থেকে মূলত কী আসে বলতে পারবা? চ্যাপ্টার ম্যাপে কী আসে বলো? চ্যাপ্টার ম্যাপ যদি আমি দিই, এই যে চ্যাপ্টার ম্যাপ, বলো কী আসে, আসতে পারে কী বলতে পারো? এক নাম্বার যেটা আসে পার্ট ওয়ানে, এই যে পার্ট ওয়ানে সেটা হচ্ছে আলফা কোণা পরীক্ষা। রাদারপুরে কী কোণা পরীক্ষা বলো তো? আলফা কোণা পরীক্ষা। রাদারপুর আলফা কোণা পরীক্ষা, এই যে রাদারপুর আলফা কোণা পরীক্ষা, এই যে রাদারফোর্ডের আলফা কোণা পরীক্ষাটা আসে, আলফা কোণা পরীক্ষা। তারপর হচ্ছে 2 নম্বরে কী আসে বলতে পারবা? 2 নম্বরে কী আসে? 2 নম্বরে হচ্ছে বোর পরমাণু মডেল একসাথে অ্যাডজাস্টমেন্ট করে আসে। এটা তত বেশি গুরুত্বপূর্ণ না, তারপর পড়তে হবে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল। আর বোর পরমাণু মডেলের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথ থেকে প্রশ্ন আসে। ম্যাথটা কোনটা বলো? এমবিআর সমান কী বলো তো? NH/2π। এখান থেকে প্রশ্ন আসে, এই টপিক থেকে প্রশ্ন আসে। এবার দ্বিতীয় নম্বরে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে, দ্বিতীয় নম্বরে কোনটা থেকে বলো তো? দ্বিতীয় নম্বরটা কোনটা থেকে আসে বলো? দ্বিতীয় পার্টটা হাইড্রোজেনের যে ইয়াটা আছে, যে হাইড্রোজেনের যে ব্যাগ শক্তি নির্ণয় আছে না, ওই সূত্রভিত্তিক ম্যাথ আসে। কি ভিত্তিক ম্যাথ আসে? সূত্রভিত্তিক ম্যাথ আসে। মানে হাইড্রোজেনের দ্বিতীয় নম্বর হচ্ছে পার্ট টুতে, যে হাইড্রোজেন পরমাণুর, এই যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, ব্যাগ, শক্তি নির্ণয়, যে শক্তি নির্ণয় সংক্রান্ত সূত্র এখান থেকে পরীক্ষা বেশি আসছে, শক্তি নির্ণয় সংক্রান্ত সূত্রগুলো থেকে। তাহলে এগুলো শুধু কি লাগবে বলো তো? সূত্রগুলো জানা লাগবে, আর এখান থেকে ম্যাথগুলো করা লাগবে, ম্যাথ লাগবে। তারপরে এরপরে হাইড্রোজেন বর্ণালী, এরপর হচ্ছে পার্ট 3 তো হচ্ছে হাইড্রোজেন বর্ণালী, যে পার্ট 3 হচ্ছে হাইড্রোজেন বর্ণালী, যে হাইড্রোজেন বর্ণালী। এই হাইড্রোজেন বর্ণালীর সাথে আরেকটা জিনিস তোমার লাগবে, কি বলো তো? হাইড্রোজেন বর্ণালীর সাথে আরেকটা জিনিস লাগবে, কি বলো তো? হাইড্রোজেন বর্ণালীর সাথে তড়িৎচুম্বকীয় বর্ণালী যে রেঞ্জগুলো আছে না, তার মানে কি কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য কত, কোনটার কত, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। সো এখানে আমরা হাইড্রোজেন বর্ণালী প্লাস এখানে আমি কি দেব, যে তড়িৎচুম্বকীয় বর্ণালী রেঞ্জ, যে চুম্বকীয় বর্ণালী এগুলোর বিশেষ করে কিসের রেঞ্জগুলো, মানে বিভিন্ন রঙের তরঙ্গদৈর্ঘ্য আছে না, তরঙ্গদৈর্ঘ্যের যে সীমাগুলো এগুলো লাগবে। তরঙ্গদৈর্ঘ্য কি সীমা, যে তরঙ্গদৈর্ঘ্যের সীমা, তরঙ্গদৈর্ঘ্য সীমা ও কাজ মানে কি? যেমন মনে করো ইয়া কি কাজে লাগে বলো তো? ইউবি রশ্মি কী কাজে লাগে? জাল শনাক্তকরণে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আইআর রশ্মি কী কাজে লাগে? চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। সো এগুলো ডিপেন্ড করবে ওই তোমার প্রশ্নের সাথে অ্যাডজাস্টমেন্ট করে আসবে, ঠিক আছে কিনা? সো এগুলো একটু মাথায় রাখতে হবে। পার্ট 3 গেলো, এবার হচ্ছে পার্ট 4। পার্ট ফোরে কী আসবে বলো তো? কী বলো? কোয়ান্টাম কী সংখ্যা বলো? কোয়ান্টাম সংখ্যা, এই যে কোয়ান্টাম সংখ্যা, এই যে কোয়ান্টাম সংখ্যা, এই যে কোয়ান্টাম সংখ্যার সাথে সাথে কি পড়তে হবে? ইলেকট্রন বিন্যাসের নীতি। কোয়ান্টাম সংখ্যার সাথে সাথে কি পড়তে হবে বলো? ইলেকট্রন বিন্যাসের নীতি একসাথে পড়তে হবে। এখান থেকে ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের নীতি। কোয়ান্টাম সংখ্যার সাথে সাথে ইলেকট্রন বিন্যাসের নীতি বলতে কোনটা বলো? আহ্বায়ক নীতি, ফলি বর্জন নীতি, আর এটা কি বলো? হুন্ডি নীতি। ওইগুলো একসাথে পড়ে ফেলতে হবে, একসাথে পড়তে হবে। এবার এখান থেকে এই প্রথম যে 1 থেকে 4, এই 4 পার্ট থেকে একটা প্রশ্ন, একটা সিকিউ আসে। কয়টা সিকিউ? একটা। এরপরে বাকি পার্টগুলো থেকে আরেকটা সিকিউ আসে। মানে প্রথম পার্ট থেকে একটা সিকিউ আসবে, এই 4টা পার্ট থেকে বাকি পার্টগুলো থেকে আরেকটা সিকিউ। বাকি পার্টগুলোর মধ্যে কি আছে? দ্রাব্যতা। কি বলো তো? দ্রাব্যতা। এই যে পার্ট 5 হচ্ছে দ্রাব্যতা, এই যে পার্ট 5 এটা হচ্ছে দ্রাব্যতা, এই যে দ্রাব্যতা ও দ্রাব্যতা নীতি, এই যে দ্রাব্যতা নীতি। তারপরে এরপরে পার্ট 6 থেকে এখানে অদক্ষেপ পড়বে কি পড়বে না, তারপর হচ্ছে এই ব্যাপারগুলো তো আসবেই কনফার্ম। এখান থেকে একটা প্রশ্ন আসে যে একটার সাথে যদি আরেকটা মিশ্রিত করা হয় অদক্ষেপ পড়বে কি
পড়বে না, এই ব্যাপারটা আসে। তারপর হচ্ছে পার্ট 6-এ দেখো, পার্ট 6-এ দেখো, পার্ট 6-এর মধ্যে তুমি একটু খেয়াল করো, পার্ট 6-এর মধ্যে আয়ন, লবণের আয়ন শনাক্তকরণ কী বলো তো, লবণের কী বলো তো, লবণের আয়ন শনাক্তকরণ, এই যে আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ করণ। তাহলে লবণ আয়ন শনাক্তকরণ তো প্র্যাকটিক্যালি করছো, বাট এটাও এখানেও লাগবে, সিকিউতেও লাগবে লবণ আয়ন শনাক্ত। এই কিসে লাগবে বলো তো, সিকিউতেও লাগবে লবণের আয়ন শনাক্তকরণ। সবাই লিখবে লবণের আয়ন শনাক্তকরণ। বলো আর বলো, কার আয়ন শনাক্তকরণ বলো তো, লবণের কি আয়ন শনাক্ত, হ্যাঁ লবণের আয়ন শনাক্তকরণ। এবার বলো কি, বলো লবণের কি আয়ন শনাক্তকরণ, লবণের কি শনাক্তকরণ বলো, আয়ন শনাক্তকরণ। দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। হয়েছে হয়েছে, কি শনাক্তকরণ, লবণের কি শনাক্তকরণ বলো, আয়ন শনাক্তকরণ। এই ব্যাপারগুলো একটু লাগবে। তো তাহলে এবার একটু সবাই খেয়াল করো, এটা পড়লে মোটামুটি হয়ে যায়। আর বাকি আছে কি ক্রোমাটোগ্রাফি, পাতন, এগুলো কতগুলো আছে এক্সট্রা। এই পার্ট 7 হচ্ছে এক্সট্রা, সবাই লেখো পার্ট 7 হচ্ছে এক্সট্রা, EXTRA এক্সট্রা। এক্সট্রার মধ্যে কি আছে বলো তো, পাতন আছে, যে পাতন, ক্রোমাটোগ্রাফি আছে, পাতন আছে, ক্রোমাটোগ্রাফি আছে, ক্রোমাটোগ্রাফি আছে, ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি। তারপর হচ্ছে দ্রাবক নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশন ইত্যাদি, এগুলো যা যা থাকে বাক্যা এইগুলোই। তাহলে আমার মূলত পার্ট 6 পর্যন্ত আমার ভালোভাবে পড়া লাগবে। কত পর্যন্ত বলো তো, পার্ট কত বলো, 6 পর্যন্ত। তো আমি আজকে চেষ্টা করবো যে তোমাদেরকে এখান থেকে কারেন্ট আসছে, হ্যাঁ, এইখান থেকে এতটুকু পর্যন্ত মানে কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রোমেশিন নীতি পর্যন্ত আজকে আমরা শেষ করে ফেলার চেষ্টা করবো, ঠিক আছে? বাকি পার্টগুলো আমরা আরেকটা ক্লাসে করবো, ঠিক আছে কিনা? সো আজকে চেষ্টা করবো যে আমরা পার্ট 4 পর্যন্ত শেষ করে ফেলার জন্য। তো প্রথমে আমি একটু দেখবো, প্রথমে আমি দেখবো যে ইয়ে থেকে কীভাবে প্রশ্ন আসে, বোরের পরমাণু মডেল এবং কি, বোর পরমাণু মডেল এবং কি বলো, রাদারফোর্ডের পরমাণু মডেল, বিশেষ করে আলফা কণা পরীক্ষা থেকে প্রশ্ন কীভাবে আসে। তো এই সংক্রান্ত প্রশ্ন যদি আমি একটু যাই, দেখো প্রশ্নগুলো যদি আমি একটু দেখি, এখানে দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, তাহলে তুমি বুঝবা। এই কোশ্চেনটার দিকে তাকাবা, দেখো এই কোশ্চেনের দিকে তাকাবা, এই কোশ্চেনের দিকে তাকাও। ধরো বলছে যে কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, তাহলে কৌণিক ভরবেগের প্রশ্নটা কার থেকে, বোর পরমাণু মডেল থেকে। দ্বিতীয় নম্বর হচ্ছে এম কণার সাহায্যে কিউ কণার শনাক্তকরণ পরীক্ষা, তাই এটা কার কোথা থেকে আসছে, এটা রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা থেকে। রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা থেকে কয়টা জিনিস কাজে লাগে, রাফাজি আসেন, কি কি বলতো, রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা থেকে কী কী কাজে লাগে বলতো স্যারকে, রাফাজি আসেন, কি কি বলতো, জিঙ্ক সালফেটের পদ্মা, তারপর হচ্ছে আলফা কণা উৎস, আরেকটা কি বলো, স্বর্ণের পাত। এবং স্বর্ণের পাতের পুরুত্ব কত এখন, জিরো কয়টা, 4টা। এখন 4টা জিরোর পরে কত বলো, 4 সেন্টিমিটার, কি বলো 4 কি বলো সেন্টিমিটার, মনে আছে কিনা? তো সো এই আলফা কণা পরীক্ষাতে আমরা মানে বেসিকগুলো একটু জানা আছে, তারপর আমি একটু স্মরণ করে দিচ্ছি, অনেক সময় জানা নাও থাকতে পারে। তো তাহলে প্রথমে একটু খেয়াল করো যে কৌণিক ভরবেগ নির্ণয় করবো, কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ যদি নির্ণয় করতে যাই, আমাদের সূত্র কি বলো তো, বলো সূত্র কি বলো, এমবিএস সমান কি বলো, এমবিএস সমান NH/2π। তো তাহলে এই উদ্দীপকের এমবিআর ইজ ইকুয়াল টু হচ্ছে NH/2π। ওকে ফাইন, মানলাম। এখানে কিন্তু একটা ঘটনা আছে, এখানে এককগুলোর ব্যাপারটা একটু সচেতন থাকতে হবে। কার ব্যাপারে বলো তো, এককগুলোর ব্যাপারে। একক দুই রকম আছে, একটা সিজিএস একক আর একটা এমকেএস একক। বলো একটা সিজিএস একক আর একটা কি, এইচের যে মানটা এটাকে প্লাঙ্কের ধ্রুবক বলে, জানা আছে কিনা, নাকি জানা আছে কিনা? এই এইচের যে মান আছে তাই কি বলে বলো, প্লাঙ্কের ধ্রুবক বলে, মনে আছে কিনা? এইচের যে মান আছে তাকে কি বলা হয় বলো তো, প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের মান H = 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, রাইট? এটা কোন একক বলো, এমকেএস একক, কোন একক? তাহলে আমি যদি এই মানটা বসাই, তাহলে এই মানটার এককও হবে জুল সেকেন্ড, রাইট? কেন বলো তো? কারণ এন এর কোনো একক নাই, পায়ের কোনো একক নাই, তাহলে এইচের এককটা হচ্ছে পুরোটার একক। তাহলে কৌণিক ভরবেগ মানে এটা পুরোটাই কৌণিক ভরবেগ, রাইট? তাহলে এটার এককটা কী হবে বলো তো, জুল সেকেন্ড অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটাও হইতে পারে। জুল সেকেন্ড আর কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড জানো একই কথা, জানো তো, জানো কি না? জুল সেকেন্ড যে কথা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, মনে আছে কি না? আচ্ছা, এবার দেখো এন এর মান কত বলো, এই উদ্দীপকের ইলেকট্রনটা এন এর মান কত বলতে পারবা?
এন এর মান কত বলো তো? এন এর মান কত বলো, তোমার বলো। 1, কেন 1 বলো তো? এন এর মান কত বলো তো, আবার বলো, এন এর মান কত? কত এন এর মান? কেন 1 বলো? কারণ উদ্দীপকের কি এক ওইটা একটা, তো তাহলে এখানে একটা স্তর দেওয়া আছে, তো দেওয়ার পর এন এর মান যদি 1 হয় তাহলে 1 বসাও, 6.626 ইন্টু 10 ইনভার্স কত বলো? 34 দাও, এককটা হবে জুল সেকেন্ড এককে, আর 2 দিবা 3.1416। তো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হয় একটু আনসারটা বলো আমাকে। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আনসারটা একটু আমাকে বলো। বলো কি বলো তো, 1 পয়েন্ট কত? এখানে কি বলতেছে? ইউর লাইসেন্স ইজ এক্সপায়ার্ড। আচ্ছা, কোড দিতে হবে না, টাকা লাগবে, দরকার নেই টাকা খরচ করে। বলো কত? 1 পয়েন্ট কত? 1.054 ইন্টু কত বলো? 1.05 কত? 1.05 কত? 4। হ্যাঁ, 1.054 ইন্টু কত বলো? 10 ইনভার্স 34 কি বলো? জুল সেকেন্ড, জুল সেকেন্ড, 34 জুল সেকেন্ড, জুল সেকেন্ড, 34 জুল সেকেন্ড। তাহলে জাস্ট কনসেপ্টটা বুঝছো কিনা সেটা বলো। আচ্ছা, দ্বিতীয় নম্বর কোশ্চেন, এম কোণার সাহায্যে কিউ কোণা শনাক্তকরণের মধ্যে পরমাণু গঠন ব্যাখ্যা করো। এম কোণার সাহায্যে কি কোণা বলো তো? কিউ কোণা শনাক্তকরণটা ব্যাখ্যা করতে বলছে। এম কোণার সাহায্যে কি কোণা বলো? কিউ কোণা শনাক্ত। আচ্ছা, এম কোণার সাহায্যে কিউ কোণা শনাক্তকরণ বলতে কি বোঝাচ্ছে? রাদারফোর্ড আলফা কোণার যে পরীক্ষাটা সেটা শনাক্তকরণ পরীক্ষা। তাহলে পরীক্ষাটা পুরো লিখতে হবে। তাহলে পরীক্ষাতে কি কি কাজে লাগে বলো তো? তোমরা বলো, সবাই বলো, একটা একটা করে বলো কি কি কাজে লাগে, কি কি কাজে লাগে বলো। যে প্রয়োজনীয় উপকরণ কি বলো? প্রয়োজনীয় উপকরণ কি বলো? প্রয়োজনীয় উপকরণ, উপকরণ। তাই উপকরণ কি কি বলো? জিঙ্ক সালফাইডের পর্দা, স্বর্ণের পাত, তারপর কি বলো? তারপর কত? আলফা কণার উৎস, আলফা কণার উৎস। তো আলফা কণার উৎস কি কি বল? রেডিয়াম, বিসমাথ অথবা ইউরেনিয়াম। মনে আছে কিনা? মনে আছে কিনা? সো এই তিনটার মধ্যে যে কোনো একটা নিলে হবে। আচ্ছা, এবার একটু আমাকে বলো, স্বর্ণের পাতে যে পুরুত্বটা সেটা কত বলো? 0.00001 না 4 সেন্টিমিটার, সেন্টিমিটার এত পুরুত্ব। আর জিঙ্ক সালফাইড হচ্ছে কি? প্রবাধর্মী, অনুপ্রবাধর্মী, অনুপ্রবাধর্মী। মনে আছে অনুপ্রভা ধর্মটা? ওইটা মনে আছে? একটু করে মনে আছে? আবার কি শুরু থেকে আলোচনা করতে হবে? দেখিস, আবার যদি শুরু থেকে আলোচনা করতে হবে বলিস, আমি করবো, অসুবিধা নেই, বাট কনসেপ্টটা মনে আছে কিনা দেখবি। আচ্ছা, এবার আমাকে বল, এখানে চিত্রটা যখন আমি আঁকবো, একটু সবাই খেয়াল করে, এদিকে দেখা। এই চিত্রটা হচ্ছে পরমাণু, এটা পরমাণু নিউক্লিয়াস, আর এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। এটা পিছনেটা কি বলো? জিঙ্ক সালফাইডে কি বল? জিঙ্ক সালফাইডের পর্দা, যে জিঙ্ক সালফাইডের পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা। অনুপ্রভা ধর্ম মানে কি বলতো? অদৃশ্যমান রশ্মি শোষণ করে দৃশ্যমান আলো কি করবে? এই আলফা কণা যখন যাবে, দেখ, এই আলফা কণা যখন যাবে, যে আলফা কণাটা, এই আলফা কণাটা অধিকাংশ আলফা কণা কি করবে বল? এটা ব্যাত করে কাকে আলোকিত করবে? জিঙ্ক সালফাইডের পর্দাকে কি করবে? এই যে জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করবে। কিন্তু যখনই তোর এইটার মধ্য দিয়ে যাবে, দেখ এখান দিয়ে যাবে, তখন এটা কী হবে বল? বিচ্ছুরিত হবে। আর যখন মাঝ বরাবর যাবে, যে মাঝ বরাবর যাবে, যখন এই যে বরাবর মাঝখানা যাবে, তখন কত বল? কত বল? এই যে গিয়ে আবার কি আসবে? ফেরত আসবে। আবার যখন সেটা যখন আবার এই বরাবর যাবে, এখানে বিচ্ছুরিত হবে, যে বিচ্ছুরিত, এখান থেকে গেলে বিচ্ছুরিত হবে। আর সরাসরি যদি যায়, এখান থেকে সরাসরি চলে গেল, তাহলে এটা হচ্ছে আলফা কণা। কী কণা বলতো? আলফা কণা। তাহলে এখান থেকে এই চিত্রটা যদি আঁকো, তারপর জিঙ্ক সালফাইডের পর্দা, এটা কী ফিসের পর্দা? জিঙ্ক সালফাইডের পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা। এটা স্বর্ণপাতের AU পরমাণু, পরমাণু, পরমাণু। তো তাহলে এখান থেকে একটা আইডিয়া নাও। আইডিয়া হচ্ছে 99% আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে, এ বলো কত পার্সেন্ট বলো? 99%। তাহলে এখান থেকে সিদ্ধান্ত হচ্ছে 99%, যে 99% আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে চলে যায়, পাত ভেদ করে চলে যায়, ভেদ করে চলে যায়, ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করে, জিঙ্ক সালফাইড এর পর্দাকে আলোকিত করে, পর্দাকে আলোকিত করে, আলোকিত করে। কাকে আলোকিত করে বলো তো? জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করে। কত পার্সেন্ট? 99% আলফা কণা জিঙ্ক সালফাইডের পর্দাকে কী করে? আলোকিত করে। ফাইন।
এবার হচ্ছে অল্প কিছু সংখ্যক আলফা কণা কি বলে এক নাম্বার, এই যে অল্প কিছু সংখ্যক আলফা কণা কি সংখ্যক বলো তো, এই যে অল্প কিছু সংখ্যক আলফা কণা, অল্প কিছু সংখ্যক আলফা কণা, আলফা কণা কি হয়, কি করে বলো তো, বিচ্ছুরিত হয়। তার মানে কি বিচ্ছুরিত হয় মানে কি, এদিক ওদিক বেঁকে যায়, ফিরে আসে বলো 20,000-এর মধ্যে একটা আলফা কণা ফেরত আসে। তাহলে অল্প কিছু আলফা কণা কি হয় বলো, স্ক্যাটার হয়, বিচ্ছুরিত হয় নাকি, বিচ্ছুরিত হয়, বুঝছো তো, মানে কি এদিক ওদিকে যে এই যেগুলো বিচ্ছুরিত হয়, তাহলে অল্প বিচ্ছুরিত হয়, যে বিচ্ছুরিত হয়, বিচ্ছুরিত হয়। তাহলে কয় হাজারের মধ্যে কয়টা ফিরে আসে, এই যে 20,000-এর মধ্যে, যে 20,000 আলফা কণার মধ্যে 20,000 এর মধ্যে, এর মধ্যে কত কয়টা কয়টা ফিরে আসে, একটি আলফা কণা ফিরে আসে, আলফা কণা ফিরে আসে, মানে এই সরাসরি ফিরে আসে, সরাসরি ফিরে আসে। এটা হচ্ছে কি বলো পরীক্ষার ফলাফল। যাদের এত কথা লেখা লাগবে না, মেইন পয়েন্টটা তোমাকে উল্লেখ করলে হবে। তাহলে এখান থেকে সিদ্ধান্ত, সিদ্ধান্ত কি বলো, এবার সিদ্ধান্ত বলো, সিদ্ধান্ত কি হবে, সিদ্ধান্ত বলো, সিদ্ধান্ত কি হবে বলো, তুমি কি লিখতেছো? আচ্ছা লিখলে অসুবিধা নেই, মানে মনে থাকলো, বাট লিখলে দ্রুত লিখবে, আর না লিখলে না, আমার সাথে না ইয়ে হলেও সমস্যা নেই, কারণ এগুলো তোমাদেরকে তো ইয়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক না, সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ভয় পাই না। হ্যাঁ বুঝি না, গত ক্লাসেরগুলো সবগুলো দিছি তো, ঠিক আছে কিনা, এগুলোও ততটুকু সম্ভব দিয়ে দেবো, সো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা এবার আমাকে বল, এদিকে দেখা, এবার সিদ্ধান্ত বল, সিদ্ধান্ত কি কী হবে বলতো, সিদ্ধান্ত কী হবে বল, সিদ্ধান্ত কি, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, এবার পরমাণুর অধিকাংশ স্থানে কি, স্বর্ণের পাতের নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট, আলফা কণা ধনাত্মক চার্জ বিশিষ্ট, এই কারণে কী হয়েছে, বাড়ি খেয়ে কি ফিরে আসছে, ফিরে আসছে। তাহলে দুজনেই কি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস কি চার্জ বিশিষ্ট, ধনাত্মক, এবং এটা খুবই অল্প সংখ্যক জায়গা দখল করে, এই কত সংখ্যক জায়গা, খুবই অল্প সংখ্যক, পরমাণুর সমস্ত ভরই কোথায় পুঞ্জীভূত থাকে, নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। তাহলে সুতরাং কিউ কণা মানে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস পাওয়া গেছে না এখান থেকে, পাওয়া গেছে কি না বল না, পাওয়া গেছে কি না এখান থেকে, তো সুতরাং উল্লেখিত পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস কী করা যায়, সহজেই শনাক্ত করা যায়, দ্যাটস ইট। নাকি আর কিছু লেখা লাগবে, বুঝছ না কথা, মাথায় ঢুকছে কি না? তাহলে সিদ্ধান্ত দিতে হবে, কি দিতে হবে, সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্যে কোন কথাটা উল্লেখ করতে হবে বলো, সিদ্ধান্তের মধ্যে কোন কথাটা উল্লেখ করতে হবে বলো, পরমাণু কেন্দ্র কি ধনাত্মক চার্জ বিশিষ্ট, এবং নিউক্লিয়াস, পরমাণু কেন্দ্র মানে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট, কারণ ধনাত্মক না হলে আলফা কণা ফিরে আসতো না, এই কথাটা তোমাকে। এবং পরমাণুর সমস্ত ভরই কোথায় পুঞ্জীভূত থাকে, পরমাণুর সমস্ত ভরই নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। আবার বল, পরমাণুর সমস্ত ভরই কোথায় পুঞ্জীভূত থাকে, নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। আবার বলো, পরমাণুর সমস্ত ভরই কোথায় পুঞ্জীভূত থাকে বলো, নিউক্লিয়াসে কি থাকে, পুঞ্জীভূত থাকে। আমি কি বিষয়টা বুঝতে পারছি, মাথায় ঢুকছে? সিদ্ধান্ত নেওয়া যাবে, যাবে তো, যাবে কি না, ফাইন, ডান এই কোশ্চেনটা। এবার আমরা এর পরের কোশ্চেনে যদি যাই, সিদ্ধান্তের মধ্যে এটা লিখতে হবে যে পরমাণুর নিউক্লিয়াস কি চার্জ বিশিষ্ট বল, ধনাত্মক চার্জ বিশিষ্ট, যে ধনাত্মক চার্জ বিশিষ্ট, এবং পরমাণুর সমস্ত ভর, এবং পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। তাহলে এখান থেকে কি এই কিউ বস্তুটি কার সাহায্যে কার বলছে বল, এই কিউ বস্তুটি এতে, তাহলে এই এম কণার সাহায্যে কিউ বলছে, এই যে এম কণার সাহায্যে, যে কিউ বস্তুটি, এই যে কিউ বস্তুটি এম কণার সাহায্যে, এম কণার সাহায্যে সহজে নির্ণয় করা যায়, এম কণার সাহায্যে সহজে নির্ণয় করা যায়। কিউ বস্তুটি এম কণার সাহায্যে সহজে নির্ণয় করা যায়, কিউ বস্তুটি এম কণার সাহায্যে সহজে নির্ণয় করা যায়, কিউ বস্তুটি এম কণার সাহায্যে কি নির্ণয় করা যায় বল, সহজে নির্ণয় করা যায়। কিউ বস্তুটি এম কণার সাহায্যে সহজে কি করা যায়, নির্ণয় করা যায়, দ্যাটস ইট। কিউ বস্তুটি এম কণার সাহায্যে সহজে নির্ণয় করা যায়, এম কণার সাহায্যে সহজে নির্ণয় করা যায়, সহজে নির্ণয় করা যায়, ফাইন। এবার আসো, হয়েছে। তাহলে কিউ বস্তুটি এম কণার সাহায্যে সহজে কি করা যায় বলো, নির্ণয় করা যায়। কিউ বস্তুটি এম কণার সাহায্যে সহজে কি করা যায়,
নির্ণয় করা যায় ফাইন। এবার আসো আমরা এরপরে দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, জাস্ট এখানে তুমি দেখবা, দেখার পর এটা আমি আর আলোচনা করবো না, তোমরা শুধু দেখবা। দেখো প্রশ্নটার দিকে তাকাও, পরমাণু কেন ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস দ্বারা গঠিত প্রমাণ করো। তাহলে কি দিয়ে প্রমাণ করবা? রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা দ্বারা। তাহলে প্রয়োজনীয় উপকরণ কি কি? জিঙ্ক সালফাইডের পর্দা, স্বর্ণের পাত, আর এটা কি ফাইন। তারপর হচ্ছে এখান থেকে আলফা কণা যাবে, যাই জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করবে। এখানে একটা প্রশ্ন আসে, অনুপ্রভা ধর্ম কাকে বলে? কি ধর্ম? অদৃশ্যমান রশ্মি শোষণ করে দৃশ্যমান আলো বিকিরণ করার ধর্মকে কি বলা হয় বলো? অনুপ্রভা ধর্ম বলে। অনুপ্রভা ধর্ম বলে। জিঙ্ক সালফাইডের পর্দা যদি না থাকতো তাহলে আলফা কণা অস্তিত্ব টের পাওয়া যেত, কারণ আলফা কণা খালি চোখে দেখা যায় না। জিঙ্ক সালফাইডের পর্দা আছে বিদায় আলফা কণাটা সহজে দেখা যায়। দ্যাটস ইট। দ্বিতীয় নম্বর, উদ্দীপকের মডেলটি গ্রহণযোগ্যতা যুক্তি সাপেক্ষে ব্যাখ্যা করো। তাহলে বলো গ্রহণযোগ্যতা কোনটা হবে? গ্রহণযোগ্যতা কোনটা হবে বলো? কোনটা হবে? কী হবে গ্রহণযোগ্যতা? কোনটা হবে? বোর পরমাণু মডেল। তাহলে অধিকতর গ্রহণযোগ্য কেন বোর পরমাণু মডেল? সেটা কেন রাদারফোর্ডের পরমাণু মডেল হইল না? কারণ পরমাণুর শক্তি স্তরের ধারণা কে দিছে? বোর। সুনির্দিষ্ট শক্তি স্তরের ধারণা বোর দিছে, এবং শক্তি শোষণ বিকিরণ সংক্রান্ত ধারণা দিছে, বর্ণালী সংক্রান্ত ধারণা দিছে। এগুলো রাদারফোর্ডের মডেলে পাওয়া যায় না। রাদারফোর্ডের মডেলে পাওয়া যায় না। জিমেন প্রভাব, স্টার প্রভাব, এগুলো কিন্তু বোর পরমাণু মডেলেরও কিছু ত্রুটি আছে। জিমেন প্রভাব, স্টার প্রভাব, এগুলো আলোচনা করা যায় না। সো বোর পরমাণু মডেলের যে ত্রুটিটা সেটাও তোমাকে উল্লেখ করতে হবে, একটু উল্লেখ করলে বেটার হয় আর কি। আচ্ছা গেল এটা। এরপরে আসো, এরপরে দেখো, এদিকে দেখো, এরপরে কোশ্চেনটা, এরপরে দেখো এখান থেকে আমরা 2000 সালে 25 সালে কোনো প্রশ্ন আসছে কিনা আমরা একটু চেক করতে পারি। প্রতিটি ইলেকট্রনে আবর্তন সংখ্যা উল্লেখ করো। কী সংখ্যা বলো? আবর্তন সংখ্যা। এটা কিন্তু ইয়া দিয়ে হবে না। কি দিয়ে হবে না? এটা কিন্তু কোয়ান্টাম সংখ্যা দিয়ে হবে না। এটা হচ্ছে এই যে কি মাত্র বললাম যে হাইড্রোজেন পরমাণুর যে ব্যাসার্ধ শক্তি নির্ণয়, ওই সূত্রগুলো থেকে আসছে, করাবো এটা। তারপরে ধাপান্তরে জালটাকে, এটা হচ্ছে হাইড্রোজেন প্রণালী থেকে আসছে। কী থেকে আসছে? হাইড্রোজেন প্রণালী থেকে, আমি আলোচনা করবো এখন। তারপর এটা হচ্ছে দ্রাব্যতা থেকে, এটা দরকার নেই, কোয়ান্টাম সংখ্যা। তারপর হচ্ছে এটাও হাইড্রোজেন প্রণালী থেকে আসছে, এটাও দ্রাব্যতা থেকে আসছে। এটা আসছে কোয়ান্টাম সংখ্যা থেকে, এটা হচ্ছে ইলেকট্রোমিনেশন নীতি থেকে। তারপরে এটাও দ্রাব্যতা থেকে আসছে, এটাও দ্রাব্যতা থেকে আসছে। এটা হচ্ছে লবণ আয়ন শনাক্তকরণ থেকে আসছে। কী থেকে? লবণের আয়ন শনাক্তকরণ থেকে আসছে। তারপর হচ্ছে এখানে আসছে কি থেকে? এখানে আছে তৃতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্য। তারপরে হাইড্রোজেন প্রণালী থেকে আসছে। চারটি গণসংখ্যার মান একই হবে কিনা আসছে। তারপর হচ্ছে এটাও দ্রাব্যতা থেকে আসছে। তারপর হচ্ছে এখানে আর আসছে কিনা দেখি। এরপর এটাও দ্রাব্যতা থেকে আসছে। এটা হচ্ছে আয়ন শনাক্তকরণ থেকে আসছে। এই যে এখানে আবার কোশ্চেনটা আসছে কোথা থেকে বলো? প্রতিটি কক্ষে প্রতি সেকেন্ড আবর্তন সংখ্যা বের করো। এটা এখন আমি করবো, এটা করে দেবো। তারপর হচ্ছে ইলেকট্রন প্রান্তে জ্বালানো, তার মানে হাইড্রোজেন প্রণালী থেকে আসছে। কোথা থেকে আসছে? এখানে বলেছে যে ইলেকট্রন যদি স্থানান্তরিত হয়, যে তরঙ্গ দৈর্ঘ্য হবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা কি তোমার ইউবি রশ্মি না আইআর রশ্মি? ইউবি যদি রশ্মি হয় তাহলে সেটা জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত হবে, আর যদি আইআর হয়, হ্যাঁ ফাইন। এবার আসো এরপর একটা কোশ্চেনটার দিকে তাকাবো। পরিবর্তন নীতি আসছে, তারপর হচ্ছে অদক্ষেপ পড়বে কিনা আসছে, তারপর হচ্ছে তাও অদক্ষেপ পড়বে কিনা আসছে, তারপর হচ্ছে এটা হচ্ছে এলএমএন আসছে, আসমানি রং, তাহলে হাইড্রোজেন প্রণালী থেকে আসছে। তারপর হচ্ছে এখানে সেম E2 E1 এবং E2-র মধ্যে শক্তি কোনটা বেশি, শক্তি বেশির ব্যাপারটা আসছে। তাহলে এখান থেকে শক্তি নির্ণয়ের সূত্র ভিত্তিক ম্যাথ আসছে। তারপর আসছে 18 নম্বর আহ্বায়ক নীতি আসছে। তারপর আসছে এখানে দ্রাব্যতা গুণফল মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা। তাহলে মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি অদক্ষেপ পড়বে কিনা পড়বে না, বা দ্রাব্যতার এই অঙ্কগুলো বেশি আছে, তার লবণ আয়ন শনাক্তকরণ বেশি আছে, কোয়ান্টাম সংখ্যা বেশি আছে, তারপরে কী আছে বলো? ইলেকট্রন বিন্যাসের নীতিটা বেশি আছে, আর হাইড্রোজেন প্রণালীটা বেশি আছে। বাট এর ফাঁকে আমরা এই বছর দেখতে পেলাম যে হাইড্রোজেনের যে ব্যাসার্ধ শক্তি এবং ব্যাগ নির্ণয়ের সূত্রটা আসছে। তাহলে আমরা শিখবো যে সবাই দ্বিতীয় টপা পার্ট 2 এর মধ্যে আমরা এখন করবো যে এই যে পার্ট, সবাই একটু লিখো, এটা লিখো, এখন একটু লিখো। দেখো হাইড্রোজেন পরমাণুর বা যে কোনো পরমাণু বলতে পারো, পরমাণুর ব্যাসার্ধ, যে পরমাণুর ব্যাসার্ধ বলো। পরমাণু ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি বলো? পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি বলো? পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র বলো, কী হবে বলো?
কীভাবে আবার বলো পরমাণু এই বলো পরমাণু ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র বলো। পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার ই স্কোয়ার এম জেড। তাহলে এইচের মানটা এটা এই অঙ্কগুলো যখন করবা তখন অবশ্যই সিজিএস এককে ব্যবহার করতে হবে। এম কে এস এককে ব্যবহার করলে সূত্র হবে। তাহলে এগুলো সিজিএস এককে, যে সিজিএস এককে ব্যবহার করতে হবে, নাহলে অঙ্কটা হবে না। তো তাহলে এখানে ই এর মানটাই, যে ই এর মানটা হচ্ছে ইলেকট্রনের চার্জ -4.8 ইন্টু 10⁻10 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এম এর মানটা 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। এইচ এর মানটা 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড। এই যে আর্ক সেকেন্ড, নট আর্ক সেকেন্ড। তারপর হচ্ছে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, যে পারমাণবিক সংখ্যা জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, সবাই লিখো জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। জেড কি সংখ্যা আবার বলো, জেড কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। বলো জেড কি সংখ্যা বলো? পারমাণবিক সংখ্যা। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। ফাইন, এবার আসো বলো জেড কি সংখ্যা বলো? পারমাণবিক সংখ্যা। হ্যাঁ সবাই লিখো জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। বলো জেড কি সংখ্যা বলো? পারমাণবিক সংখ্যা জেডটা। তারপর দেখো এখানে আর এর যে মানটা, আর হচ্ছে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, এই আর এর মানটা কোন এককে বসবে বলো তো? কোন এককে বসবে? সিজিএস মানে সেন্টিমিটার এককে বসবে। কোন এককে বসবে? সেন্টিমিটার। এই যে সেন্টিমিটার এককে বসবে, সেন্টিমিটার এককে বসবে। কোন এককে বসবে? সেন্টিমিটার এককে বসবে। একটু মনে রাখবা, সেন্টিমিটার এককে বসবে। হ্যাঁ সেন্টিমিটার এককে বসবে, একটু লিখো সেন্টিমিটার এককে বসবে। আচ্ছা এবার আসো, এটা কার মান পাইছো? ব্যাসার্ধ। কার মান পাইছো বলো? ব্যাসার্ধ মানে হাইড্রোজেন বা যে কোনো পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এবার হচ্ছে ব্যাগ নির্ণয়, ব্যাগ। সবাই লিখো ব্যাগ নির্ণয়ের সূত্র, ব্যাগ। কথা বলিও না। এবার আসো ব্যাগ নির্ণয়ের সূত্র দেখো। এই দেখো ব্যাগ নির্ণয়ের সূত্রটা হচ্ছে, এই কথা নেই, এদিকে দেখো এই ব্যাগ নির্ণয়ের সূত্রটা দেখো। ব্যাগটা হচ্ছে এখানে একটু মনে রাখবে, এগুলো মনে থাকলে ভালো, না মনে থাকলে অনেক সময় ঝামেলা হয়। দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যাগ। এই যে কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ নির্ণয়ের সূত্র, সবাই লিখো এই যে কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ নির্ণয়ের সূত্র। এটা কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ নির্ণয়ের সূত্র লিখো। এটা ব্যাগ নির্ণয়, ব্যাগ ইজ ইকুয়াল টু 2π/z² সবগুলো কোন একক? আবার বলছি কোন একক? সিজিএস একক। এখানে এম কেস একক ব্যবহার করা যাবে না, সিজিএস একক করতে হবে। 2π/z² 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 আচ্ছা এবার হচ্ছে শক্তি নির্ণয়। এবার কি নির্ণয় বলো? এবার হচ্ছে শক্তি নির্ণয়ের সূত্র। কোন নির্ণয়ের সূত্র বলো? শক্তি নির্ণয়ের সূত্রটা হচ্ছে একটু মুখস্থ রাখবা, যে ই ইজ ইকুয়াল টু কি বলো তো? এই যে ই ইজ ইকুয়াল টু এন তম কক্ষপথের শক্তি নির্ণয়, ই ইজ মাইনাস সাইন আছে এখানে কিন্তু মনে রাখতে হবে। এই যে 2π² দেখো, এই যে শক্তি নির্ণয়টা হচ্ছে 2π² e⁴ mz²। দেখো স্কোয়ার আছে চারটাতে, একটা দুইটা তিনটা চারটা, একটাতে নাই, আর একটা e⁴ হবে। এর হচ্ছে সূত্র, যে শক্তির সূত্র, শক্তি নির্ণয়ের সূত্র। এই তিনটা সূত্র মনে রাখতে হবে। কয়টা সূত্র বলো? তিনটা সূত্র। আর শর্টকাট সূত্র আছে। শর্টকাট সূত্র হচ্ছে যে তুমি চাইলে শর্টকাট সূত্র পড়তে পারো, শর্টকাট সূত্র লাগবে না। যেমন ব্যাসার্ধ নির্ণয় সূত্র তুমি যদি R1 মান অর্থাৎ 0.53 অ্যাংস্ট্রম জানো, মানে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের একটু মুখস্থ লিখো, একটু লিখো সবাই। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ
এই যে হাইড্রোজেন এর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ R1 ইজ ইকুয়াল টু 0.53 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল কত বলো? 10 ইনভার্স 8 সেন্টিমিটার, মনে আছে? অথবা 10 ইনভার্স 10 মিটার, মনে আছে কি না বলো? সো এটা একটু মনে রাখবা একটা জিনিস তো। সুতরাং আর এন ইজ ইকুয়াল টু, যে আর এন ইজ ইকুয়াল টু এই এন স্কোয়ার, এই এন স্কোয়ার ডিভাইড বাই, দেখো এই আর এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার ডিভাইড বাই আর ওয়ান ডিভাইড বাই জেড, এন স্কোয়ার ডিভাইড বাই আর ওয়ান ডিভাইড বাই জেড। এই সূত্রটা আর ওয়ানের মান জানা থাকলে সহজে করা যায়, আর ওয়ানের মান জানা থাকলে সহজে করা যায়। এই সূত্র দিয়ে ম্যাথ করা যায়। এটা লাগবে, এটা লিখো একটু, এটা লাগবে, এটা একটু লিখো। এবার আমরা অঙ্কগুলোতে যাব। দেখো একটা একটা অঙ্ক যাবো, আসো ম্যাথে যাবো। প্রথমে আমি এই সূত্রটা যাবো। দেখো ঢাকা বোর্ডে আসছে না, কোন বোর্ডে আসছে আমি দেখি। না, প্রথমে আছে, একদম প্রথমে আমি দেখতেছি, তার ওয়েট একটু খেয়াল করো। প্রথম হচ্ছে ইলেকট্রনের আবর্তন সংখ্যা বের করো প্রতি সেকেন্ডে। ঢাকা বোর্ড 2005 সালে এই যে ইলেকট্রনের আবর্তন সংখ্যা বের করতে বসে, দেখো এই ইলেকট্রনের কি সংখ্যা বলো? আবর্তন সংখ্যা বের করতে বসে, যে আবর্তন সংখ্যা বের করতে বসে। প্রথম হচ্ছে ইলেকট্রনের আবর্তন সংখ্যা বের করতে বসে। আচ্ছা, এবার একটু সবাই খেয়াল করো, প্রতি সেকেন্ডে ইলেকট্রনের আবর্তন সংখ্যা যদি বের করতে বলে, বেগ মানে কি? প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব না? বেগ মানে কি বলো? প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই অঙ্কটাকে গাইড বইতে একরকমে করছে, বাট আমরা যেটা করবো সেভাবেও করা যায়। প্রতি সেকেন্ডে কতটা কম্পন সম্পন্ন হয়, এটাকে কি বলা হয়? বলতো? প্রতি সেকেন্ডে কতটি কম্পন সম্পন্ন হয়, এটাকে কি বলে বলতে পারবি? কি বলে বলতো? কম্পাঙ্ক। প্রতি সেকেন্ডে কয়টা কম্পন সম্পন্ন হয়? 1 সেকেন্ডে, এটা কম্পাঙ্ক না? তো কতটা আবর্তন সম্পন্ন করে প্রতি সেকেন্ডে, ওই অনেক গাইড বই তো এটা দিয়ে করছে, যে নিউ সমান সি বাই, কি করছে বল? সি বাই ল্যামডা। ওই অঙ্কটা ওইভাবে করছে। তো তাহলে এখানে যেহেতু স্পেসিফিকলি তুই একটু খেয়াল করিস, এখানে এটাকে ইউয়ান, আমি এটাকে কোনটাকে কি ধরবো? এটা তো সবগুলো একই রকম মনে হচ্ছে। এটা ভুল ছিল ঢাকা পড়ে, জানোস? একুশে ভুল ছিল ঢাকা পড়ে। এটা ওই ইয়াটা ভিতরে ঢুকাই দিয়েছিল, মনে আছে কিনা জানি না। ঢাকা পড়ে প্রশ্নটা ভুল ছিল। তো তাহলে আমি এটাকে ই1 ধরবো, এটা কি ধরবো বল? ই2 ধরবো। তাহলে ই2 ধরলেও ডি থেকে কোথায় গেছে বল? মানে 4 নম্বর শক্তি স্তর থেকে কয় নম্বর শক্তি স্তরে গেছে বল? 1 নম্বর শক্তি স্তরে গেছে। এইভাবে আমি অঙ্কটা করতে পারি। আরেকটা সিস্টেম হচ্ছে যে এটা ওরকম না, এটা প্রতি সেকেন্ডে ইলেকট্রনদের আবর্তন সংখ্যা চাইছে, আবর্তন সংখ্যা। তাহলে ও নিয়মে না করে আমার এখানে উচিত হবে যে চতুর্থ স্তর ধরে ইলেকট্রনের ব্যাগ বের করে তারপর হচ্ছে আমি 2πr অর্থাৎ ব্যাসার্ধ বের করে ওভাবে অঙ্কটা করাটা বেটার হবে, এবং হাজার স্যারের বইতে এইভাবেই দেওয়া আছে। সো আমি ওভাবেই অঙ্কটা করব। তো তাহলে আমি প্রথমে তুমি বের করবো। দেখো এই যে ই2 এর শক্তি স্তর, সবাই লিখো শক্তি স্তর n ইজিকুয়াল কত বলো? n ইজিকুয়াল কত বলো? 4। যে n ইজিকুয়াল টু 4, সবাই লিখো ই2 এর শক্তি স্তর n ইজিকুয়াল টু 4। n ইজিকুয়াল টু 4। সুতরাং n তম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ, n তম কক্ষপথে, যে কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ কত হবে বলো তো? b ইজ ইকুয়াল টু 2πz e স্কোয়ার ডিভাইড বাই কি বলো? nh। এইমাত্র করছো না? এই যে 2πz e স্কোয়ার ডিভাইড বাই nh, 2πz e স্কোয়ার ডিভাইড বাই nh, এই যে 2πz e স্কোয়ার ডিভাইড বাই কি বলো? nh। তো তাহলে এখানে তুমি দেখো এই সূত্রটা যদি প্রয়োগ করো, তাহলে বি এর মানটা বসায় দাও। এই যে এন এর মানটা হচ্ছে 4 আর এইচ এর মানটা 6.626 ইন্টু 10 ইনভার্স 27, হ্যাঁ 27। কেন? সিজিএস 2 ইন্টু 3.1416 ইন্টু জেড এর মান হচ্ছে 1। এটা কিন্তু হাইড্রোজেন। চিন্তা করতে হবে, কি চিন্তা করতে হবে? কারণ এখানে প্লাস একটা আছে, বুঝছিস তো? হাইড্রোজেন চিন্তা করতে হবে। তারপর হচ্ছে 1 আর ই এর মানটা হচ্ছে -4.8 ইন্টু 10 ইনভার্স 10, এটার উপর হোল স্কোয়ার হবে, তো ক্যালকুলেশন করে এটা সেন্টিমিটার পার সেকেন্ড হবে। দেখো তো এটা একক সেন্টিমিটার পার সেকেন্ড হবে। একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও তো কত বলো। এখানে 2 ইন্টু 3.1416 ইন্টু 1 ইন্টু -4.8
এক্সপোনেনশিয়াল ইনভার্স 10 এরপর স্কোয়ার, এরপর হচ্ছে ভাগ 4 6.626 ইনভার্স 27। কি রে এগুলো কি আসতেছে? দাঁড়া আমি এখানে করতেছি। 6.626 27। দেখো তো এটা আসছে কিনা। 5.46 ইন্টু কত বলো? এই যে 5 পয়েন্ট কত বলো? 5.46 হয় না, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখতো এটা আসছে কিনা। তাহলে এখান থেকে কি আইডিয়া পাওয়া যায় বলো তো? এখান থেকে কি আইডিয়া পাওয়া যায় বলো? এখান থেকে কি আইডিয়া পাওয়া যায়? মানে 1 সেকেন্ডে এতবার ঘুরে। বলো 1 সেকেন্ডে কি? 1 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে। 1 সেকেন্ডে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। সুতরাং লিখবো আমরা, সুতরাং এটা দেখ, সুতরাং এতটুকু লিখো আগে। লিখছো কিনা বলো? সুতরাং আমি লিখবো যে সুতরাং ইলেকট্রনটি 1 সেকেন্ডে কত বলো তো? কত? 5.462 ইন্টু 10⁻7 সেন্টিমিটার। তখন আর পার সেকেন্ড কথাটা বলা যাবে না। তখন আর পার সেকেন্ড কথাটা বলা যাবে। এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে এত যদি দূরত্ব অতিক্রম করে দেখো হয়েছে কিনা? দূরত্ব কি করে বলো? অতিক্রম করে। এই দূরত্বটা কি করে বলো? অতিক্রম করে। বলো এই দূরত্বটা কি করে? অতিক্রম করে। ফাইন। এবার আসো, এই কথা নেই, এবার আসো। এবার তুমি যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে যে হয়েছে, এতটুকু হয়েছে। এবার তুমি মাথায় রাখবা, সুতরাং পরিধি কত বলো? 2 পাই আর 2 পাই। আর এর মানটা কত এবার বলো? আর এর মানটা ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ বের করতে হবে না? শর্টকাট সূত্র মানে দিব। বলো এ আর ইজ ইকুয়াল টু কি বলো? এই যে R1 ইন্টু n স্কোয়ার ডিভাইড বাই কত বলো? Z। R1 মান কত? 0. কত বলো? 53 ইন্টু n স্কোয়ার মান হচ্ছে 4 স্কোয়ার ডিভাইড Z এর মান 1। 4.5 16 রে 3 এত অ্যাংস্ট্রম। বলো কত হয় বলো তো? 16 ইন্টু কত? 0.53 কত হয় দেখতো? 16 ইন্টু দেখো 16 ইন্টু 0.53 কত? 8.48। এই যে 8.48 অ্যাংস্ট্রম। তাই অ্যাংস্ট্রম সমান কত? 8.48 ইন্টু 10 ইনভার্স কত বলো? 8 সেন্টিমিটার। আর মানটা জানা গেছে। তো সুতরাং এখানে 2 পাইয়ের মান কত? 3 কত বলো? 1416 ইন্টু আর মানটা কত? 8.48 ইন্টু 10 ইনভার্স 8 এত সেন্টিমিটার। তাহলে ইন্টু দাও, ইন্টু হবে 3.1416 ইন্টু 2। তাহলে সমান মান বেড়েছে 5.328 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার কত? 7 কেন হবে? আমার তো ভুল হয়েছে না? 4.48 না 8.48 এক্সপোনেনশিয়াল ইনভার্স 10 না? হ্যাঁ 10। তারপর হচ্ছে ইন্টু কত বল? ইন্টু 2 ইন্টু 3.1416। হ্যাঁ ঠিক আছে। তাহলে কত আসে? 9 না আসে। 10 কেন? 5.32 ইন্টু 10 ইনভার্স কত বল? 10 ইনভার্স 9 না আসে। দেখতো আমার কি বলেছে কিনা? 7 কেন? আচ্ছা আমি একটু দেখি দাঁড়া। আচ্ছা ইনভার্স 8 দিয়েছি না? 8.48 এক্সপোনেনশিয়াল ইনভার্স 8। আচ্ছা হ্যাঁ 8 ইন্টু
টু ইন্টু 3.1416, হ্যাঁ 7 হবে, রাইট, ঠিক আছে, তোরা ইউ আর কারেক্ট, ওকে ফাইন 7। তো তাহলে এবার আমার এই দেখ এই ইলেকট্রনটা ঘুরতেছে, রাইট। তো 1 সেকেন্ডে সে এত মিটার দ্রুত অতিক্রম করে, একবারে সে কি পরিধি সমান দ্রুত অতিক্রম করে, তাহলে কতবার ঘুরে যায় মানে কি, এটা ডিভাইড বাই এটা না, মানে এটা তো অনেকবার ঘুরে এতটুকু হয় আর একবারে ঘুরে এতটুকু, তাহলে আমি বলতে পারি আবর্তন সংখ্যা, কি সংখ্যা, আবর্তন সংখ্যা। কথাটা বুঝে নিস, দেখ আমি এই স্কেলটা এখানে আছে, দেখ এই স্কেলটা এই যে এই একবার যদি ঘুরে পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে, তো আমি বললাম যে এটা দূরত্ব মনে কর 10 সেন্টিমিটার ধরলাম, কয় সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ধরলাম। তো আমি বললাম যে 1 সেকেন্ডে সে 60 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, কয় সেন্টিমিটার, ঘুমাচ্ছিস কেন, এই এই কিরে ঘুমাচ্ছিস কেন, 1 সেকেন্ডে 60 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, কত সেন্টিমিটার, 1 সেকেন্ডে 60 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। তো একবার ঘুরলে সে কতটুকু হয়, 10 সেন্টিমিটার, তাহলে কয়বার ঘুরবে, 6 বার না, 6 বার ঘুরবে। তো তাহলে সুতরাং আবর্তন সংখ্যা লেখ, সুতরাং আবর্তন সংখ্যা কত বলতো, কত হবে, উপরে হবে 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, যে প্রতি সেকেন্ডে নাইলে আবার ভুল হবে, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা হচ্ছে 5.462 ইন্টু 10⁻7 ডিভাইড বাই সবগুলো সেন্টিমিটারকে 328 ইন্টু 10⁻7, কতবার দেখতো, ক্যালকুলেশন করে দেখো তো কতবার, এই যে 5.46 ভাগ আনসার, তাহলে কত 14 বার না, 1.02 ইন্টু 10⁻14 এতবার আনসার, এতবার হবে, এতবার হবে। বলো, আচ্ছা কতবার হবে বলো তো, এতবার হবে, ফাইন। তাহলে এখন আমাকে বলো এই কোশ্চেনটা যদি আমরা করি, এই কোশ্চেন এদিকে দেখা, তাহলে কতবার ঘুরবে, পারবো তো নাকি, পারা যাবে কিনা বল না, সেম। আর এই প্রশ্নটা সেম কোথায় আসছে বলো, কোথায় আসছে এই কোশ্চেনটা, লাস্টে যশোর বোর্ডে কত সালে যেন আসছে, একই প্রশ্ন বারবার আসছে। আচ্ছা এই কোশ্চেনটা আবার আসছে কোথায়, এই যে প্রতি সেকেন্ডে কতবার, বরিশাল বোর্ড কত সালে, সেম কোশ্চেন না, সেম কোশ্চেন কিনা বলো, বরিশাল বোর্ড কোন সালে আসছে। আচ্ছা আরেকটা প্রশ্ন, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হলে শক্তির পার্থক্য কত, এরকম একটা প্রশ্ন আসছে দেখছি, কোথায় যেন যে E1 থেকে E2 তে স্থানান্তরিত হলে শক্তির কি কত, এই যে এই শক্তি, কোনটি শক্তি বেশি হবে, এই কোশ্চেনটার দিকে তাকাবা। এই যে দিনাজপুর বোর্ড কত সালে বলো, সবাই একটু লিখো, দিনাজপুর বোর্ড কত সাল, তো এটা একটু লিখো, দিনাজপুর বোর্ড 2000 কত সাল লিখো সবাই, যে এখান থেকে এটা হলে শক্তি, কোনটা শক্তি বেশি হবে, শুধু কোশ্চেনটা এটা, E1 এবং E3 কোনটা শক্তি বেশি হবে, তাহলে প্রথমে কার মান বের করতে হবে, বলো, কার মান বের করতে হবে, প্রথমে কার মান বের করতে হবে, স্যারকে বলো, কার মান বের করতে হবে, E1 এর মান, তারপর কার মান, E3 মান। এবার দুইটার কি কোনটা বড়, মাইনাসের মান যদি বড় হয় তাহলে ছোট হয় মান, জানো তো, বলো মাইনাসের মান যদি কি হয়, বড় হয়, তাহলে কি হবে, ছোট। মাইনাসের মান বড় মানে ছোট, মানে -10 বড় না -2 বড়, -2 বড়, কেন বলো, কেন, মাইনাসের মান যত কম হবে সেটা বড়, আর মাইনাসের মান বেশি হলে ছোট, ফাইন। তো তাহলে প্রথমে তুমি যে কাজটা করবা, দেখো E1 এর মানটা তুমি বের করো, E1, এই যে E1 এর মানটা, এই যে E1 এর মান সূত্র বলো, মাইনাস কত বলো, 2 পাই স্কয়ার জেড স্কয়ার e⁴ m, ঠিক আছে কিনা, তারপর হচ্ছে কি n স্কয়ার কি বলো, h স্কয়ার, মনে আছে কিনা বলো, মনে আছে কিনা,
তাহলে এখানে জাস্ট তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে মানটা বসায় দাও। মানটা বসায় দিলে কত হবে বলো? এন এর মান কত বলো? 1। এন এর মান কত? 1। 1 স্কোয়ার ইন্টু 6.626 ইন্টু 10 ইনভার্স 27। আমি আবার বলছি এগুলো কোন এককে করতে হবে? তারপর হচ্ছে -2 ইন্টু 3.1416 ইন্টু 1 স্কোয়ার। আচ্ছা, কোনো প্রশ্ন যদি কোনো মান দেওয়া না থাকে তাহলে কি মনে করবা বলো তো? এই কি মনে করবা বলো? 1 মনে করবা। আর এম এর মান 9.11 ইন্টু 10 ইনভার্স 28 এত সেন্টিমিটার। তো তাহলে ক্যালকুলেশন করে কত? এটার মান আর্গ এককে আসবে, আর্গ একক। তো এটার মানটা কত একটু আমাকে জানো, ক্যালকুলেশন করে কত ক্যালকুলেশন করে জানো, আর মানটা জানো বলো, মানটা জানাও না? ওকে ধরো, ক্যালকুলেশন করে মানটা আমাকে জানো কত হয় বলো। কত বলো, কত? মাইনাস কত? হ্যাঁ, -2.17, -2.17, যে -2.17 ইন্টু কত বলো? 10 11, এই যে 11, ফাইন। এবার সবচেয়ে মজার ঘটনা কি জানো? শর্টকাটে করলে এই অঙ্কটা দিয়ে ওইটা করে ফেলা যায়। কোনটা করে ফেলা যায় বলো? মানে এই সূত্র দিয়ে করে ফেললে দেখো, আমি তোমাকে দেখাই চালাকি, দেখো চালাকি দেখাচ্ছি। আমি কার মানটা বের করবো? এবার কার মানটা বের করবো? E3 না E5? E3। দেখো এই E3 মানটা যখন বের করতে যাবো, দেখো এই E3 ইজ ইকুয়াল টু -2 কি বলো e⁴ পাই স্কোয়ার ই স্কোয়ার এম, না mz, না ই স্কোয়ার তো হবে না, ডাবল হয়ে গেছে, পাই স্কোয়ার mz স্কোয়ার দিলাম আর কি, ডিভাইড বাই n স্কোয়ার h স্কোয়ার। জাস্ট কিচ্ছু করবো না, দেখবা এই পুরো মানটাই, দেখো এই পুরো মানটার আমি চালাকি করতেছি, দেখো তোমরা যদি বুঝো আর কি, এই পুরো মানটার মান কিন্তু পাই গেছি, রাইট? দেখো এই n স্কোয়ার তো 1/n স্কোয়ার ইন্টু এই যে ইন্টু এই 1/n স্কোয়ার ইন্টু এই ইন্টু ওই পুরো মানটা কত? মাইনাস কত বলো, কত পাইছে বলো? আচ্ছা, মাইনাস তো এখানে সূত্রের আছে, আমরা মাইনাস পয়েন্টটা ব্যবহার করবো না। তাহলে কত পাইছে বলো? 2 কত সূত্র এখানে থাক, মাইনাস কত 2.17 ইন্টু কত বলো 10 ইনভার্স কত বলো 11 আর্গ। তো বলো এবার ক্যালকুলেশন করে এন এর মান বসাও। এন এর মান কত? 3 স্কোয়ার। তো -2.17 ইন্টু 10 ইনভার্স 11 আর কত হয় দেখো তো, কত হয়? 9 দিয়ে ভাগ দাও, 2.17 কে 9 দিয়ে ভাগ দিলে কত হয় বলো? 2 পয়েন্ট, হ্যাঁ 2.41 ইন্টু কত বলো 10 12, এই যে 12, এই যে মাইনাস। তো আর এখন আমাকে বলো, সুতরাং বলো E3 ইজ গ্রেটার দেন কত বলো? কেন মাইনাস সাইন? যে বুঝছো তো এবার, মাইনাসের মান ছোট হওয়া মানে কি হওয়া বলো? মাইনাসের মান ছোট মানে ইনভার্স 12টা ছোট আর ইনভার্স 11টা বড়। তাহলে মাইনাসের মান যদি ছোট হয় তাহলে সেটা বড় হয়। তাহলে শক্তি কোনটার বেশি? শক্তি কোনটার বেশি? তৃতীয়, হ্যাঁ E3 না, E1 গেলে বেশি হবে, E3 বেশি হবে। আরে আল্লাহ, তখন তো কি বলতেছি, মাইনাস না, এটা মাইনাস না। তো মাইনাসের মান ইনভার্সের মান যত বেশি হয়, ছোট না, তাহলে এখানে মানে মাইনাসটা বাদতেছে না। ছোট মান কোনটা বল? এটা না, আর 1টা কি মান? বড় মান। তো তাহলে সামথিংকে 9 দিয়ে ভাগ করলে ছোট হয়ে যায় না? বাট ছোট মানের আগে কি আছে? তো ছোট মানের আগে মাইনাস থাকা মানে বড়, মনে হয় বুঝোস নাই? আচ্ছা, -10 বড় না -2 বড়? তো তাহলে এখানে বল মাইনাস, প্রথমে আমাকে বল এই যে 2.17 ইন্টু 10 ইনভার্স 11 আর 2.41 ইন্টু 10 ইনভার্স 12, এই দুটোর মধ্যে কোনটা বড়? প্রথমটা বড়। কোনটা বড়? আচ্ছা, এবার আমি কি করবো, এই প্রথমটা বড় মানের মধ্যে আমি জাস্ট মাইনাস সাইন বসাই দিয়েছি, বল এবার কোনটা বড় হবে? এখন বুঝছস? এখন বুঝছস কিনা বল? মানে মান যার ছোট মাইনাসে সেটা বড়, মাইনাস আগে কেন? -2 -10 দিয়ে বুঝাইলাম না? -2
আচ্ছা বল 2 বড় না 10 বড়? 2 ছোট, তার আগে মাইনাস বসাই দিই, তাহলে কি বড় হয়? তো মান ছোটটা বড় হয়ে যাচ্ছে না মাইনাস বসাইলে? এখন হাতে এখনো কনফিউশন, হাতে এইখানে এটা মিলাইতেছে, আমি জানি তো এই 17 আর 41 মিলাইতেছে। আরে বলো এই যে 11 আর 12 মিলাচ্ছে না, 11 আর 12 দেখলেই তো হয়ে যাচ্ছে। ইনভার্স 11 বড় নাকি ইনভার্স 12 বড়? ইনভার্স 12 ছোট আর 11 তো বড় হইলে মান এটা বড় হচ্ছে, বাট মাইনাস থাকার কারণে উল্টে যাচ্ছে। সোজা জিনিস। হ্যাঁ, সংখ্যাটা বড় মানে হচ্ছে ছোট হয়ে যাবে, মাইনাসের কারণে ছোট হয়ে যাবে। এখনো বুঝোস নাই কি? এখনো বুঝোস নাই নাকি? কি করে দিতাম? এ হামিম, কই তুমি? ওই নিচ থেকেই এটা নিয়ে আসো, এটা এটা এই ধরনের একটা স্ট্যান্ড, এটা কই? ওইটা কই গেছে? কিন্তু স্ট্যান্ড একটা ছিল যে, ওইটা কই? আচ্ছা এবার আসো, তাহলে দুইটা ব্যতিক্রম ধর্মী ম্যাথ আসছে, এই দুটো বুঝছো তো বিষয়টা? এটা কিন্তু আউট অফ সিলেবাস, আউট অফ বক্স বলা যায়, সিলেবাস বলা যাবে না। মানে গতানুগতিক নিয়মের চেয়ে কি আসছে বলো, মানে ভিন্নভাবে দুইটা ম্যাথ আসছে। এটা পারবা তো ইনশাল্লাহ নাকি? সূত্রটা মুখস্থ করবা, অঙ্ক করবা, আর কোনো ঝামেলা হবে না। ফাইন ডান। এবার আসো আমরা হাইড্রোজেন প্রণালী। দেখো এবার টপিকের নাম কি বলো? এবার টপিকের নাম কি বলো? কি প্রণালী বলো? কি প্রণালী বলো? সবাই লিখো হাইড্রোজেন প্রণালী। সবাই লিখো হাইড্রোজেন প্রণালী। এই যে হাইড্রোজেন প্রণালী, টপিকের নাম লিখো হাইড্রোজেন প্রণালী। টপিকে হচ্ছে এবার হাইড্রোজেন প্রণালী। বলো, এখানে দিয়ে ওই লাইটটা চালিয়ে যাও, আরেকটা লাইট আছে ওইটা চালিয়ে যাও। এবার টপিকের নাম দেখো হাইড্রোজেন প্রণালী। হাইড্রোজেন প্রণালী তো এটার মধ্যে ওই এটা দিয়ে উপরে এটা দিবে, এটা না এটা দিবে, এটা হাইড্রোজেন প্রণালী। দেখো হাইড্রোজেন প্রণালী, এই কি প্রণালী বলো? কি প্রণালী? হাইড্রোজেন প্রণালী। হাইড্রোজেন প্রণালী, ফাইন। হাইড্রোজেন প্রণালীর সূত্র কি স্যার? কি বলতো? সূত্র কি বল? 1/λ ইজ ইকুয়াল, বল সূত্র বল। 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1 কি বল n2 স্কোয়ার। মনে আছে কিনা? তাহলে সিরিজ কয়টা আছে? লাইম্যান বামার, লাল বেনারসি পরে বৌমা পালালো হাই। মনে আছে কিনা? লাল বেনারসি পরে লাইম্যান বামার পেস্টেন ব্র্যাকেট ফুন হামব্রিজ। মনে আছে কিনা? তো সিরিজ যদি হয়, এই সিরিজের জন্য এটা সমান হচ্ছে, দেখ এই 1/λ সমান হচ্ছে আবার নিউবার মানে প্রতি একক দৈর্ঘ্য উৎপন্ন কম্পন সংখ্যা। প্রতি একক দৈর্ঘ্য উৎপন্ন কি সংখ্যা? কম্পন সংখ্যা। হ্যাঁ, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। আচ্ছা এবার আমাকে বল, এই জায়গাতে মূলত আসে কি? ল্যামডার মান কত আসে? কি আসে আবার বল? ল্যামডার মান কত আসে? আর কি আসে বল? ল্যামডার মান কত আসে? এরপরে কি আসে? ল্যামডার মান কত? এইটা আসে। আরেকটা কি আসে বল? আরেকটা হচ্ছে না, আরেকটা আসে তোর কি কাজে ব্যবহার করা হয়? জাল টাকা, জাল শনাক্তকরণ না কি কাজে? অথবা তরঙ্গ দৈর্ঘ্যের মান দিয়ে তোকে বলা যে কোন রঙের আলো কোন দৃশ্যমান হবে কিনা, তারপরে এটা কি চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে কিনা, এই ধরনের প্রশ্নগুলো এই পরীক্ষা আসে। এই ধরনের প্রশ্নগুলো কি আসে বল? পরীক্ষা আসে। মানে এই ধরনের প্রশ্নগুলোই মূলত পরীক্ষা আসে। বলো আবার বলো, এই ধরনের প্রশ্নগুলোই মূলত কি আসে বলো? পরীক্ষা আসে। এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষা আসে। ফাইন। এবার যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দেখো কথা নেই আর একটু এখানে। এবার যেটা তুমি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি যে কোনো একটা অঙ্ক যদি করি, মনে করো এখানে বোর্ডে আসা একটা প্রশ্ন আমি সলভ করব। বোর্ডে আসা এই প্রশ্নটার দিকে তাকাও। যে কোনো একটা প্রশ্ন আমি সলভ করতেছি। দেখো এই যে উভয় ইলেকট্রন তাপান্তরে প্রাপ্ত শনাক্তকরণে ব্যবহার করা যায় কিনা। আচ্ছা, এই হাইড্রোজেন প্রণালীর বেসিকটা কি তোমাদের মাথায় আছে নাকি আমি একটু আলোচনা করব? মানে বেসিক মাথায় আছে কিনা? আমার মনে হয় মানে না থাকলে সমস্যা নেই, বলতে পারো, বাট থাকা ভালো, থাকা উত্তম। হাইড্রোজেন প্রণালীর বেসিকটা থাকা উত্তম, ঠিক আছে? ফাইন। এবার একটু সবাই খেয়াল করো, এখানে তোমার যেটা দরকার, n1 এর মান জানা দরকার, n2 এর মান জানা দরকার, আর RH এর মানটা মুখস্থ, নির্ভর ধ্রুবকের মানটা মুখস্থ, দেন ল্যামডা মানটা বের করলা। তো ল্যামডা মানটা বের করলে তুমি যে কোনো ইলেকট্রন যে কোনো স্তর থেকে, দেখো এই লাইম্যান সিরিজের জন্য, এই যে লাইম্যান সিরিজের জন্য, এই লাইম্যান সিরিজের জন্য কি সিরিজের জন্য বলো তো?
লাইম্যান সিরিজের জন্য n1 এর মান 1, আর বামা সিরিজের জন্য n1 এর মান কত বলো? এই বামা n1 এর মান কত বলো? 2, আর ব্র্যাকেটের জন্য n1 এর মান কত বলো? লাইম্যান বামা তারপর পেস্টেন সিরিজের জন্য n1 এর মান কত বলো? পেস্টেন এই যে n1 এর মান কত? 3, তারপর কত? ব্র্যাকেটের জন্য n1 এর মান কত বলো? 4। জানো তো এইগুলা। তার মানে ইলেকট্রন যে কোনো স্তর থেকে প্রথম স্তরে যদি আসে লাইম্যান সিরিজ, যে কোনো স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে আসে বামার সিরিজ, যে কোনো স্তর থেকে তৃতীয় স্তরে যদি আসে কি সিরিজ? পেস্টেন। যে কোনো স্তর থেকে যদি চতুর্থ স্তরে আসে কি? ব্র্যাকেট, তারপর কি? ফুন, তারপর কি? হামপ্রিস। ব্র্যাকেট, ফুন, তারপর কি বলো? হামপ্রিস। মনে আছে তো? যদি মনে থাকে তাহলে এই কোশ্চেনটা যদি আমি একটু সলভ করতে যাই, এই কোশ্চেনটা সলভ করতে যাই, দেখো এই কোশ্চেনটা সলভ করতে যাই, এটা ঢাকা বোর্ডে আসা প্রশ্ন। কোন বোর্ডে আসা প্রশ্ন বলো? ঢাকা বোর্ডে আসা প্রশ্ন। দেখো এই কোশ্চেনটা সলভ করতে পারলে এটা ঢাকা বোর্ড 2000, ঢাকা বোর্ড কত বলো? ঢাকা বোর্ড কত বলো? ঢাকা বোর্ড কত? 2000 কত? 2025 সাল। এই ঢাকা বোর্ড 2000 কত? 25 সাল। তোমরা আমি ভালো করে চার্জ দাও না, দেখছো? চার্জ দিছো? এটা চার্জ দিতে হবে। হ্যালো 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 হ্যাঁ, এবার আসো স্যার, একটু দেখো, এদিকে দেখো। এখানে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে আমাকে একটু চালাকি করতে হচ্ছে, কারণ এখানে একটা কেসে মনে করতে হবে তৃতীয় স্তর থেকে একটাকে তৃতীয় স্তর বানাই দাও। তৃতীয় স্তর কেন বানাবো বলো? এই একটাকে তৃতীয় স্তর থেকে বানাই দাও। কেন বুঝছো তো? কারণ এখানে ওই মিলতেছে না, কারণ দুটো একই রকম, ঠিক আছে কিনা? তো তাহলে এখন আমার এখানে তুমি খেয়াল করো, প্রাপ্তরশ্মি টাকা শনাক্ত করে ব্যবহার করা যাবে কি? তুমি একটু খেয়াল করো, দুইটাই কিন্তু কি সিরিজ বলো? লাইম্যান সিরিজ। দুইটা কি সিরিজ? তুমি দুইটা কাজ করতে পারো এখানে, হয়তো একটাকে দ্বিতীয় স্তরে নিতে পারো আর একটাকে প্রথম স্তর, মানে তুমি দুইটা কাজই করতে পারো। তো কি করবা বলো? কিভাবে করা যায় বলো? আমরা কি তৃতীয় থেকে প্রথমে নিয়ে যাব, নাকি এই চৌদ্দ থেকে আমরা তৃতীয়তে নিয়ে যাব, দ্বিতীয়তে নিয়ে যাব? আচ্ছা, আমি তোমাদের সাথে সিদ্ধান্ত নিচ্ছি, দাঁড়া ওই আমার সুবিধার জন্য একটা কাজ করি, একটাকে তৃতীয় থেকে দিয়ে দিই। তৃতীয় না, এই 14 থেকে একটা দ্বিতীয়তে দিয়ে দিই, তাহলে বেটার হবে, ঠিক আছে না? 14 থেকে দ্বিতীয়তে দিয়ে দিই, বেটার হবে। আর এটা 14 থেকে প্রথম স্তরে, ঠিক আছে কিনা? তাহলে আমার আর ঝামেলা হচ্ছে না। হচ্ছে না তো? তাহলে তোমরা একটাকে চতুর্থ থেকে দ্বিতীয় স্তরে দিবা, আর একটাকে চতুর্থ থেকে প্রথম স্তরে দিবা। একটু আঁকার সময় আঁকো প্রশ্ন না, একে প্রশ্নটা একটু লিখো। একে প্রশ্ন একটা করলে সবগুলো হয়ে যাবে, একটা পারলে সব পারবা ইনশাল্লাহ। একটা ভালো করে করো, সব পারবা ইনশাল্লাহ, অসুবিধা নেই। এই যে E1টাকে করো, E1, এটা E1টাকে এই চতুর্থ থেকে দ্বিতীয়তে দাও, আর E2টাকে চতুর্থ থেকে প্রথমে দাও। চতুর্থ থেকে প্রথমে দাও, তীর চিহ্ন দিয়ে দিলে হবে। আচ্ছা, এবার আসো, এবার বলছে ধাপান্তরে। তাহলে প্রথম ক্ষেত্রে তুমি যেটা বের করবা সেটা হচ্ছে E1 এর জন্য, যে E1 এর জন্য তাহলে 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে দেখো এই RH এর মান হচ্ছে 10967800, দিকে কি পার মিটার হবে? কী হবে বলো? পার মিটার। তাহলে এখানে n1 এর মানটা হচ্ছে 1/2 স্কোয়ার, আর মাইনাস n2 এর মান হচ্ছে n/4 স্কোয়ার।
N1 মানে যে স্তরে এসেছে আর N2 মানে যে স্তর থেকে এসেছে, ঠিক আছে কিনা? তাহলে E1 এর জন্য আমরা কি করছি, 4 থেকে কোথায় গেছে, 4 থেকে কোথায় আসছে, 2 তে আসছে। তো তাহলে এখানে এর মানটা বের করো, এই ল্যামডা মানটা কত হবে বের করো, ল্যামডা মানটা উল্টে যাবে পরে, তখন এটার মানটা ক্যালকুলেশন করে আমাকে জানো, ল্যামডার মানটা উল্টে যাবে মানে বুঝছো তো, এটা 1/λ হলে তখন এই মানটা যেটা পাওয়া যাবে তাকে উল্টে দিলে 1 দ্বারা ভাগ করে দিলে আমরা কার মানটা পেয়ে যাবো, ল্যামডার মানটা পেয়ে যাবো। তো ল্যামডার মানটা একটু বলো, দ্রুত বলো, কত কত 486 দশমিক কত বলো, তার মানে এত ন্যানোমিটার, 486 ন্যানোমিটার নিতে প্রথমে মিটারে আসবে, কিসে আসবে, মিটারে। তো মিটারে যদি আসে তাহলে কততে আসবে জানো, 4.86 ইন্টু 10 ইনভার্স কত আসে বলো, 10 ইনভার্স 7 আসে, 10 ইনভার্স কত আসে, এই যে 4.86 ইন্টু 10 ইনভার্স, 10 ইনভার্স 7 মিটার আসে, মিটার ইনভার্স 7 মিটার আসে। তো মিটার থেকে যদি ন্যানোমিটারে নিয়ে যাও তাহলে কত আসবে বলো, সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু 486 ন্যানোমিটার, 486 ন্যানোমিটার। আচ্ছা ন্যানোমিটারের ব্যাপারটা কি জানো, 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁹ ন্যানোমিটার, জানো কি না বলো। তো এটা কি আলো বলো, কি আলো, আসমানি আলো, কি আলো বলো, 486 যে বর্ণ আলো রেঞ্জটা, দৃশ্যমান আলো রেঞ্জটা 486 মানে কোন আলো বলো, কি আলো, আসমানি, আসমানি, বেনিয়া সহকলা, বেনিয়া 300, আমি বলি 324 থেকে, প্রথম হচ্ছে 380 থেকে 424 বেগুনি, 424 থেকে 450 নীল, বেনিয়া, এরপর আসমানি, এটা আসমানি আলো, এটা আসমানি আলো, এই যে আসমানি আলো, এই যে আসমানি আলো। তাহলে আসমানি আলো কি জাল টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে, তাহলে এটি জাল টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে না, এটা টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে না, এটি টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে না, শনাক্তকরণে ব্যবহার করা যাবে না, ব্যবহার কর। তোমরা কি রেঞ্জগুলো জানো, আমি বলি মুখস্থ আবার বলি, আমার সাথে সাথে বলো, 380 থেকে 424 বেগুনি, বলো 380 থেকে, তার মানে কি এটা কি বেগুনি, নীল আলো 424 থেকে 450 নীল, বেনি মানে আর 450 থেকে 500, 500 থেকে 575 এটা সবুজ, 575 থেকে 590 হলুদ, হলুদ 575 থেকে 590 হলুদ, সহ কলা কমলা, তাহলে এরপরে কত 590 থেকে 647 কমলা, লাস্টেরটা লাল, 647 থেকে 780 লাল। এই রেঞ্জগুলো জানা থাকবে। আর ইয়ার এই ইয়ার কত, ইউবি রশ্মি রেঞ্জ কত বলো, 10 থেকে 380 ন্যানোমিটার। আর আইআরের 780 থেকে ইনফ্রারেড কত, 780 থেকে কত 10 লক্ষ ন্যানোমিটার, কত লক্ষ বল, এই দেখ না, ইনফ্রারেডকে 3 ভাগে ভাগ করা যায়, মনে আছে, নিয়ার আইআর, এনআইআর, এমআইআর, এফআইআর। এর কি পারো তোমরা, রেঞ্জগুলো জানো কি না, না রেঞ্জগুলো না জানলে অঙ্ক হবে না, এই বলো রেঞ্জগুলো না জানলে অঙ্ক হবে না, সোজা কথা, রেঞ্জগুলো না জানলে অঙ্ক হবে না, সোজা কথা, রেঞ্জগুলো যদি না জানো তাহলে অঙ্ক হবে না, মনে রাখতে হবে, রেঞ্জগুলো না জানলে অঙ্ক হবে না, মনে রাখতে হবে, রেঞ্জগুলো জানতে হবে এবং অঙ্কটাও ভাবে করতে হবে। সো বি কেয়ারফুল, এটা মাথায় রাখতে হবে। হয়েছে নাকি হয় নাই বলো, পারবা নাকি পারবা না, পারবা তো, ফাইন ডান। এবার আসো, এবার পরেরটা ইটুর জন্য করো, ইটুর জন্য কত, ইটু এর জন্য 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো করো, এই RH এর হচ্ছে 109678 কি বলো 00, 1/2 স্কোয়ার না 1 স্কোয়ার হবে, 1 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। তো ক্যালকুলেশন করে এটার মান কত হয় আমাকে জানো, ক্যালকুলেশন করে এটার মান কত হয় জানো, দ্রুত জানো, ক্যালকুলেশন করে এটার মান কত হয় জানো, কত 97 দশমিক কত, এই ল্যামডা ইজ ইকুয়াল টু 97.25 ন্যানোমিটার, 25 ন্যানোমিটার মিটারে বের হবে, প্রথমে কোন এককে বের হবে, তারপরে কি করব, মিটারে যখন বের হবে 10⁹ দিয়ে গুণ করে দিলে ন্যানোমিটারে পেয়ে যাব। তাহলে এটা কি আলো বলো, এটা কি কাজে লাগে, এটি ইউবি রশ্মি লিখবা, এটি ইউবি রশ্মি, তাই এটি জাল টাকা, তাই এটি জাল টাকা
জাল নোট শনাক্তকরণে, জাল নোট শনাক্তকরণে ব্যবহৃত হয়, শনাক্তকরণে ব্যবহৃত হয়, শনাক্তকরণে ব্যবহৃত হয়, শনাক্তকরণে ব্যবহৃত হয়। আচ্ছা, একটা বেসিক সূত্র আছে, সূত্রগুলো জানো কিনা জানি না। দেখো এদিকে দেখো, হয়েছে এতটুকু? বলো কি বলো, জাল টাকা, জাল শনাক্তকরণে কি করা হয় বলো, ব্যবহার করা হয়। ফাইন, এবার আসো। সবাই একটু কষ্ট করে দেখো, এই দেখো ডেল ই ইজ ইকুয়াল টু ই টু মাইনাস কি বলো ই ওয়ান, এটার মানে কত, এইচ নিউ, এইচ কি বলো, এইচ সি বাই কি বলো ল্যামডা, আর এইচ সি ল্যামডা মানে কি বলো তো, এ আর এইচ ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই কি বলো। এখান থেকেও শক্তি নির্ণয় করা যায়, মনে বুঝছো কি না? মানে এই মানটা থেকেও শক্তি নির্ণয় করা যায়, শক্তি কত যদি জিজ্ঞেস করে তাহলে এখান থেকে শক্তিটা নির্ণয় করা যায়, শক্তির পার্থক্যটা সহজে 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 নির্ণয় করা যায়। এই বেসিকটা একটু লিখে নাও, লিখছো? তাহলে হাইড্রোজেন প্রণালী থেকে প্রশ্ন আসবে এই ব্যাপারে কোনো সন্দেহ? এ বলো, হাইড্রোজেন প্রণালী থেকে প্রশ্ন আসবে এই ব্যাপারে কোনো কি নেই বলো? 100% প্রশ্ন আসবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, হাইড্রোজেন প্রণালী থেকে মানে আসবেই আসবে, পারা যাবে তো নাকি? আচ্ছা, এরপরে তারপরেও তুমি দেখো হাইড্রোজেন প্রণালী থেকে আর কি প্রশ্ন আসছে। এই যে এখানে বলছে কোন তাপান্তরের জন্য বিকৃত রশ্মি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দেখো এ বলো চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনটা হবে, রাজশাহী বোর্ড 2005 বলো কোনটা হবে, আইআর। তো এমনি এমনি কিন্তু এটা মুখস্থ বলা যায়, আইআরটা কোনটা বলো তো, আইআর কোনটা হবে? দেখো যে কোনো স্তর থেকে প্রথম স্তরে, এটা লাইম্যান, তাহলে এটা ইউবি, এটা কি বলো ইউবি, এটা কি বলো দৃশ্যমান, এটা কি বলো, আর এটা হবে আইআর, রাইট? তো তাহলে কোন রশ্মিটা গুরুত্বপূর্ণ বলো, লাস্টেরটা, এটা ই ওয়ান, এটা ই টু, এটা কি বলো ই থ্রি। সো ই থ্রিটা গুরুত্বপূর্ণ কেন, প্যাসেঞ্জি। বাট তোমাকে তো প্যাসেঞ্জি মুখস্থ বলে দিলে হবে, কি করতে হবে, কি করতে হবে বলো, ম্যাথ করে তোমাকে মানটা দেখাইতে হবে, মানটা দেখায় তোমাকে জিজ্ঞেস কনফার্ম হইতে হবে যে এটা কি, কনফার্ম হইতে হবে কি এটা মানে রশ্মিটার বা এটা এই রেঞ্জটা আইআর কিনা কনফার্ম হইতে হবে, হওয়ার পরে তারপর সিদ্ধান্ত নিতে পারবা, আদারওয়াইজ নেওয়া যাবে না। আমি কি বিষয়টা বুঝতে পারছি, মাথায় ঢুকছে নাকি ঢুকে নেই বলো, বুঝতে পারছি তো? ফাইন, এবার আসো, আরও অনেকগুলো প্রশ্ন আছে এখান থেকে টপিক থেকে। আমি একটু দেখি এরপর আর কোনো উল্টাপাল্টা কোনো কিছু আসছে কিনা দেখি, মানে এই টাইপসের বাইরে কিছু আসছে কিনা। এই যে এই তো এবার কাহিনী, এই যে এখানে কাহিনী হয়ে গেছে, এই যে দাদা এটা করো, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, তো এটা করতে হবে, এটা করতে হবে। যশোর বোর্ড 2015 সালে, হ্যাঁ যশোর বোর্ড 2015 সালের প্রশ্ন, দেখো করো সবাই, দেখো যশোর বোর্ড 2015 সালের প্রশ্ন, এটা করতে হবে, এটা ঝামেলা আছে, যশোর বোর্ড বলতেছি এটা ঝামেলা আছে বলতেছি, দেখো করো সবাই লিখো। তো প্রশ্নটা লিখো, প্রশ্নটা লিখো, আমি বলতেছি এটা ঝামেলা কি বলতেছি। উপরটা লেখার দরকার নাই, শুধু এ লিখো নি, তারপর হচ্ছে আর এখানে গ লিখো, বিটা লেখার দরকার নাই, এ তারপর আর এখানে এটা লিখো, তারপর আমি বলতেছি এটা ঝামেলা কি আমি বলতেছি।
আচ্ছা এবার আসো ঝামেলাটা কোথায় আমি বলি, দেখো এদিকে দেখো স্যার একটু, এই ঝামেলাটা কোথায় বলি দেখ, এদিকে দেখো, এই এই ঝামেলাটা কোথায় বলি। এখানে তোরা খেয়াল করছি A3 না, এন এর মান কত বল, তো তাহলে বল এই 1s2 2s2 রাইট, এরকম না, তাহলে এটা কি বল বেরিলিয়াম না, তাহলে বল এটা পারমাণবিক সংখ্যা কত বলতো, এই জেড এর মান কত বল, জেড এর মান কত বল, জেড ইজ ইকুয়াল টু 4। এইবার এখানে সূত্র যখন করবা এই বামা সিরিজের তৃতীয় রেখা, তাহলে n1 এর মান কত বল, এই যে n1 এর মান 2 রাইট, আর n2 এর মানটা কত বল 5, কেন বল তৃতীয় রেখা মানে কি n1 এর সাথে কত যোগ হবে, 5 যোগ হবে, মনে আছে কিনা, n1 এর মান কত, n1 এর সাথে কত যোগ হবে মনে আছে কিনা, 3 যোগ হবে আর কি, তো 3 যোগ হলে 5 হবে আর কি, মানে যততম বলবে n1 এর সাথে তত যোগ হবে রাইট। আচ্ছা এবার এখন কাহিনীটা এটা না, কাহিনীটা হবে এই RH ইজ ইকুয়াল টু, দেখ এই 1/λ ইজ ইকুয়াল, যে 1/λ ইজ ইকুয়াল টু এই যে RH, এখানে একটা জেড স্কোয়ার গুণ হবে, কেন বল জেড স্কোয়ারটা কেন গুণ হয়েছে, হাইড্রোজেন প্রণালীতে ওয়ানটা থাকে এই কারণে জেডটা লিখা লাগে, কিন্তু যখন এখানে এটা হাইড্রোজেন প্রণালী ঠিক আছে, A3+ মানে কি, মানে হচ্ছে বেরিলিয়াম 3+, তার মানে কি হাইড্রোজেন প্রণালী ঠিক আছে, বাট এটা কি বেরিলিয়ামের জন্য, তাহলে জেড এর মান আসবে, জেড এর মান 4 আসবে, তখন এই 1/n1 স্কোয়ার, যে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এখানে জেড ইজ ইকুয়াল টু 4 হবে, এই হচ্ছে কাহিনী, এই ভেজালটা এখানে, মানে হাইড্রোজেন না দিয়ে যদি অন্য কোনো অণু দেয় তাহলে এখানে জেড এর মানটা আসবে, কার মানটা আসবে, জেড এর মানটা আসবে, হ্যাঁ করো জেড এর মানটা আসবে, লিখো। বলো আনসার কত আসছে, কত আসছে, কত ল্যামডার মানটা কত আসছে, 27 দশমিক কত, 27.135 এত ন্যানোমিটার রাইট। তাহলে কি কাজে লাগবে, জাল টাকা জানো, ইউবি রশ্মি, কি রশ্মি বলো, কি রশ্মি, ইউবি রশ্মি কি কাজে লাগে, জাল টাকা জ্বালানো শোনা, এ বলো ইউবি রশ্মি কি কাজে লাগে বলো, জাল টাকা জ্বালানো শনাক্ত, এ বলো ইউবি রশ্মি কি কাজে লাগে বলো, জাল টাকা, তাহলে পেঁচগুলো গেল, পেঁচগুলো পারবি তো নাকি, পেঁচগুলো পারা যাবে তো, আর ক্ষুদ্রতম আর বৃহত্তম তরঙ্গদৈর্ঘ্য পারস তো, ক্ষুদ্রতমর জন্য কত বল n2 মান ইনফিনিটি, আর বৃহত্তমের জন্য n2 মান কত বল n1 এর সাথে 1 যোগ হবে, মনে আছে কিনা, যে কোনো সিরিজের জন্য ক্ষুদ্রতম এবং বৃহত্তম তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়, মনে আছে কিনা বল, আর বল যে কোনো সিরিজের জন্য ক্ষুদ্রতম এবং কি বল বৃহত্তম তরঙ্গদৈর্ঘ্য, মনে আছে কিনা, মনে না থাকলেও থাকতে হবে, বুঝাইতে পারছি কনসেপ্টটা, বুঝছিস কিনা বলে, এবার বল বুঝছো কিনা কনসেপ্টটা। আচ্ছা আমি বলি দেখ, যেমন তোকে বললাম যে দেখ এই সবাই একটু লেখ, বামা সিরিজের জন্য সর্বোচ্চ ক্ষুদ্রতম বৃহত্তম তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় লেখ, এই বামা সিরিজের জন্য, বামার সিরিজের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো, যে তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো, দেখ বামা সিরিজের জন্য সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই সর্বোচ্চর জন্য দেখ, এই সর্বোচ্চর জন্য যে সর্বোচ্চ দেখ এই n1 এর মানটা 2, এই n2 এর মানটা হবে এই n1 এর সাথে 1 যোগ হবে,
সমান 2 + 1 সমান 3 হবে। দিস ইজ ইউর ফ্যাক্টর। আবার সর্বনিম্ন সর্বনিম্ন বা ক্ষুদ্রতম এই n1 এর মান 2 হবে, ঠিক আছে, বাট এই n2 এর মানটা এই ইনফিনিটি হবে, যে ইনফিনিটি হবে। তো মনে রাখবি এই 1/ইনফিনিটি, এই 1/ইনফিনিটি স্কোয়ার যেগুলো 0 মনে রাখি, যেটা আলফা না ইনফিনিটি, এটা কি বল ইনফিনিটি, এই 1/ইনফিনিটি সমান 0। সো এই n2 এর মানটা ইনফিনিটি বসায় ম্যাথটা করতে হবে, বুঝতে পারছি কিনা? কোনো একটা সিরিজ বললে, আবার বলো কোনো একটা কি বললে, তাহলে n1 এর মানটা কনফার্ম। এ বলো কোনো একটা সিরিজ বললে কি বলো, n1 এর মানটা কি বলো কনফার্ম, এটা মনে রাখবে। n1 কোনো একটা সিরিজ বলে n1 এর মানটা কি বলো কনফার্ম। এ বলো কোনো একটা সিরিজ বলে n1 এর মানটা কি বলো কনফার্ম। দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। পারা যাবে তো নাকি যাবে না? যাবে নাকি যাবে না বল? যাবে, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। ফাইন, এবার আয়। কয়টা হচ্ছে দেখতো? হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কী সংখ্যা বল? কোয়ান্টাম সংখ্যা। কী সংখ্যা বল? কোয়ান্টাম সংখ্যা। দেখ এদিকে দেখা। এবার টপিকের নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যাতে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার বল? কয় প্রকার? সবাই টপিকের নাম লেখ। কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কি? শক্তি স্তর বোঝায়। এ বল প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কি বোঝায় বল? এই প্রধান কোয়ান্টাম সংখ্যা সংখ্যা মানে কি বোঝায় বল? কি বোঝায় বল? শক্তি স্তর বোঝায়, যে শক্তি স্তর বোঝায়, শক্তি স্তর বোঝায়। 2 নম্বর সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা সংখ্যা মানে কি বোঝায় বল? উপশক্তি স্তর। কি বোঝায় বল? উপশক্তি স্তর। তাহলে এটা হচ্ছে n মান, এটা n, আর এটা কি বল l, এটা কি বল l। তো n মানে কত? 1 2 3 4, আর l মানে কি বলো? SPDF। কি বল? SP কি বল? ASPDF। এগুলো তোকে জানতে হবে। এবার আয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে কি বোঝায় বলতো? কি বোঝায় বল? এটা m দ্বারা প্রকাশ করা। এটা হচ্ছে অরবিটাল। কি বল? ত্রিমাত্রিক বিন্যাস। যে ত্রিমাত্রিক বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস। ত্রিমাত্রিক বিন্যাস মানে m দ্বারা প্রকাশ করা হয়, m দ্বারা। তারপর দেখ এরপরে কি বলতো, লাস্টেটা কি বল? স্পিন কোয়ান্টাম সংখ্যা। যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যে স্পিন কোয়ান্টাম সংখ্যা বল। এটা দ্বারা কি বুঝায় বল? তোরা বল কি বুঝায়? কি বুঝায় বল? কি বুঝায়? ইলেকট্রনের ঘূর্ণনে, যে ইলেকট্রনের গুণনক্ষ, ইলেকট্রনের গুণনক্ষ, গুণনক্ষ। এটাকে কি দ্বারা প্রকাশ করে? এস দ্বারা প্রকাশ করা। এটা একটা প্লাস হাফ, আর এটা কি বল? মাইনাস হাফ। ফাইন, একটা প্লাস হাফ মাইনাস হাফ। ঝামেলাটা কোথায় বাধে জানোস? স্টুডেন্টরা কনফিউশনে পড়ে যে জায়গাতে, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি নির্ণয় করতে বলে? ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলে। তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল নির্ণয় করতে বলে। এটা নিয়ে স্টুডেন্টরা ঝামেলাতে পড়ে। সেটাই মূলত আমি একসাথে করতেছি। দেখ এক দিলে সব পাখি হবে। দেখ এদিকে দেখাও। আমার এখানে দেখ একটু সবাই একটু এটা আঁকলে পুরোটা হয়ে যাবে। এটা যদি আঁকি পুরোটাই হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। একটা পারলে সবগুলো পারবা। দেখ এই n এর মান, দেখ এই n এর মান, তারপর হচ্ছে l এর মান। তাহলে আমি যদি এখানে আঁকি, তারপরে মনে করো আমি কয় ঘর আঁকবো, সেটা বুঝবো কীভাবে? কয় ঘরটা আঁকবো সেটা আমি দেখাচ্ছি। দাঁড়া, কয় ঘর আঁকবো? দেখ আমি একটু দেখাচ্ছি। আচ্ছা এবার আমাকে ভাই এদিকে দেখা। দেখ আমি একটু একটু করে করবো। তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে n এর মান। কার মান? এ কার মান বল? n এর মান। প্রথমটা কার মান বল? কার মান? n এর মান। এই প্রথমটা হচ্ছে n এর মান। তাহলে এটা যদি n এর মান হয়,
এটা এন এর মান, দেখ এটা এন এর মান, এই এন এর মানের পরে তারপর হচ্ছে এল এর মান, তারপর এল এর মান, দেখ তারপর হচ্ছে এল এর মান, যে এল এর মান, এল এর মান। এরপর যেটা সেটা হচ্ছে এম এর মান। কার মান বলতো? এম এর মান। এবার খেলা শুরু। এই এম এর মানের পর পর এম এর মান দ্বারা প্রতিটা মান দ্বারা এম এর প্রতিটা মান দ্বারা অরবিটাল বোঝায়। কি বোঝায়? এম এর মান যতটা ততটা অরবিটাল। তো এরপরে হবে অরবিটাল সংখ্যা। কি সংখ্যা বলতো? অরবিটাল আবার দুই রকম ভাবে থাকতে পারে, একটা হচ্ছে শক্তি স্তর, আরেকটা কি বল? শক্তি স্তর। এরপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এরপর স্পিন কোয়ান্টাম সংখ্যা, এরপর হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখ আমার গড় হচ্ছে 6টা। গড় কয়টা বল? কেন গড় 6টা কেন? 4টা কোয়ান্টাম সংখ্যার মান, আর একটা হচ্ছে অরবিটালের মান, আর একটা হচ্ছে ইলেকট্রন সংখ্যার মান। তো তাহলে আমি এখন লিখবো, প্রথমে লিখবো এন এর মান, এই যে প্রধান কোণকে, তারপর এল এর মান, তারপর হচ্ছে এম এর মান, এরপর হচ্ছে অরবিটাল সংখ্যা। এখানে অরবিটাল সংখ্যা, এই যে অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা। এই অরবিটাল সংখ্যা আবার দুই রকম, একটা শক্তি স্তর আর একটা কি বল? এই যে একটা শক্তি স্তরে একটা কি বল? একটা শক্তি স্তরে আর একটা উপশক্তি স্তরে, একটা শক্তি স্তরে একটা উপশক্তি স্তরে। তাহলে দেখ এই একটা হচ্ছে উপশক্তি স্তরে স্তরে, আরেকটা হচ্ছে শক্তি স্তরে স্তরে। এরপরে হচ্ছে এস এর মান। এস এর মান মানে কি বলতো? স্পিন মান। এরপরে দেখ ইলেকট্রন সংখ্যা, এরপর হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখ এটা এটা দুই রকম, একটা শক্তি স্তরে, একটা কি বল? একটা হচ্ছে উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে, আরেকটা হচ্ছে শক্তি স্তরে, যে শক্তি স্তরে। এই আটটা আটটা কয়টা ঘর? 6টা ঘর। কয়টা ঘর? এই যে এই পুরো পার্টটা পারলে পুরোটাই পারবে, আর কোনো ঝামেলা নেই। এটা পারলে পুরো জিনিসটা তোর জন্য ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ঝামেলা রাখবে না। দেখাচ্ছি। হয়েছে? সবার হয়েছে? লিখ, একটু কষ্ট করে লিখ। আচ্ছা এবার দেখ, এবার সবাই একটু খেয়াল। এন এর মান যদি 1 হয়, দেখ এই এন এর মান যদি 1 হয়, এল এর মান 0 না? এল এর মান 0 হলে এম এর মানও কত বল? 0। তাহলে উপশক্তি স্তর অরবিটাল একটা, এখানে একটা, একটা অরবিটাল তো আর কোনো চেঞ্জ হবে না। তা এস এর মান কি? একটা প্লাস হবে, একটা কি বল? তো ইলেকট্রনের উপশক্তি স্তরে দুইটা, এখানেও কয়টা বল? দুইটা। তাহলে প্রথম শক্তি স্তরের কাহিনী খালাস। তাহলে প্রথম শক্তি স্তরে আর কোনো কিছু আছে? কিন্তু যখন এন এর মান 2 হয়, এল এর মান 0 এবং 1 দুইটা হয় না? এল এর মান 0 হলে এটার মানও 0, বাট এটার মান 1 হলে -1 0 কি বল? কারণ এম এর মানটা এল এর মানের উপর নির্ভরশীল। এল এর মান যত হলে -L থেকে 0 সহ +L হয়, জানোস কিনা? এগুলো ক্লিয়ার আছে কিনা বেসিক? দেখিস আবার আমরা পরে আবার বলবে যে স্যার এত কষ্ট করে ভর্তি হইলাম, পরে আবার গাইলেবি, গাইলিস না। এবার বল, এখানে ইলেকট্রন একটা, বাট এখানে এখানে অরবিটাল কয়টা? 3টা। সব মিলে অরবিটাল কয়টা বল? 4টা না অরবিটাল? 2s 2px 2py 2pz মনে আছে কিনা? px এর জন্য এম এর মান 0 মনে আছে না, অ্যাকর্ডিং টু হাজারি স্যারের বই? py এর জন্য এম এর মান +1, আর pz এর জন্য এম এর মান -1, মনে রাখিস। বল এখানে প্লাস হাফ মাইনাস হাফ, এই যে প্লাস হাফ মাইনাস হাফ একবার, বাট এখানে প্লাস হাফ মাইনাস হাফ কয়বার হবে বল? 3বার হবে না? কেন কেন 3বার হবে বল? কেন কেন 3বার হবে? এই যে এই ইন্টু 3 দিলাম, অসুবিধা আছে? তাহলে এখানে ইলেকট্রন 2টা, বাট এখানে কয়টা বল? 6টা। সব মিলিয়ে কয়টা? 8টা না? সব দ্বিতীয় স্তর 8টা না? এভাবে তোর হিসাবটা আসবে। মানে একটা শক্তি স্তরের জন্য আর একটা উপশক্তি স্তরের জন্য আলাদা আলাদা করা। আচ্ছা এই প্লাস হাফ মাইনাস হাফকে যে আমি গুণ করলাম, তোরা তো আবার মনে করবি, কি মনে করবি বল? মানে 3/2 মনে করবি। এটা প্রতিটা প্লাস হাফ দ্বারা একটা ইলেকট্রন বুঝাইছে, প্রতিটা মাইনাস হাফ দ্বারা একটা ইলেকট্রন বুঝাইছে। বল প্রতিটা প্লাস হাফ দ্বারা একটা ইলেকট্রন বুঝাইছে, প্রতিটা মাইনাস হাফ দ্বারা আরেকটা ইলেকট্রন বুঝাইছে। এটা হচ্ছে কাহিনী। এবার 3 নম্বরের জন্য 3 নম্বরের জন্য দেখ, এই যে 3 নম্বরের জন্য 3 বল, এল এর মান কত? 0 1 2। তাহলে 0 -1 0 +1, আর -2 -1 0 +1, তারপর কি বল? +2। তাহলে অরবিটাল এখানে একটা, 3টা, এখানে কয়টা বল? 5টা। সব মিলে কয়টা বল? 9টা। 9টা সব মিলে কয়টা? 9টা। এবার দেখ এই প্লাস হাফ মাইনাস হাফ এখানে একবার, এই যে প্লাস হাফ মাইনাস হাফ একবার,
আর প্লাস হাফ মাইনাস হাফ এখানে কয়বার হবে বল, কয়বার হবে? 3 বার হবে। প্লাস হাফ মাইনাস হাফ এখানে কয়বার হবে বল? 5 বার। তোরা চাইলে 5 বারও লিখতে পারবি। তাহলে এখানে 2টা ইলেকট্রন, এখানে 6টা, এখানে হচ্ছে 10টা, সব মিলে কয়টা বল? 18টা। এবার এন এর মান 4 হলে তোরা কত হয় বের করে দে। এন এর মান 4 হলে, এন এর মান যদি 4 হয় কত? 0 1 2 3। বাইগুলো তো আগের মতোই হবে নাকি? এই 3 জন্য -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে 0 -1 0 +1 -2 -1 0 +1 +2। তাহলে এখানে একটা, এখানে 3টা, এখানে 5টা, এখানে হচ্ছে 7টা, সব মিলে কয়টা বল? কয়টা? 16টা। আর এখানে প্লাস হাফ মাইনাস হাফ একবার হবে, আর প্লাস হাফ মাইনাস হাফ কয়বার হবে? 3 বার। 3 বার। প্লাস মাইনাস হাফ কয়বার হবে বল? 5 বার। প্লাস মাইনাস হাফ কয়বার হবে বল? 7 বার। তাহলে এখানে 2টা ইলেকট্রন, 6টা, 10টা, 14টা, সব মিলে কয়টা ইলেকট্রন বল? 32টা। তাহলে চতুর্থ স্তরে তাহলে এখন সেটা লিখো, তারপরে বলতেছি। লিখো, 4 জন্য লিখো, বুঝে বুঝে করো। এই একটা পারলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসো, দেখো এই পরীক্ষাতে এক একটা মানের জন্য এক একটা দেবে, দেখবা কিভাবে দেবে। দেখো এদিকে, দেখো পরীক্ষাতে যে কাজটা করবে, দেখো পরীক্ষাতে যে কাজটা করবে, এখানে তোমাকে দেখো এদিকে, দেখো দেখো এখানে তুমি জাস্ট কনসেপ্টটা দেখলে তুমি বুঝবে যে পরীক্ষাতে তোমাকে সবগুলো দেবে না। কি করবে দেখো এদিকে, দেখো দেখো এই কোশ্চেনের দিকে তাকাও। উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন এল ও এম এর মান হিসাব করে? কার মান বলো? এল ও কার মান বলো? তাহলে এখানে কি তোমার অরবিটাল সংখ্যা লিখতে হবে? অরবিটাল লিখতে হবে, লিখতে হবে। শুধু অরবিটালটা বাদ দিয়ে মাঝখানে কয়টা কোনটা লিখবা? এন এর মান, এল এর মান, এম এর মান। এরপরে কি বলো, কি বলছে? হিসাব করে যে ইলেকট্রন ধারণ করে তা কয়টি ইলেকট্রন ধারণ করে এল মান হিসাব করে বের করে দেখো। এরপর হচ্ছে এস এর মান বের করে তারপরে লাস্টে দিয়ে কয়টি ইলেকট্রন ধারণ করে অটোমেটিক হিসাবগুলো করা যাবে। যাবে কিনা বলো? তাহলে অ্যাকর্ডিং টু ইউর কোয়েশ্চেন ইউ হ্যাভ টু রাইট, মানে এই যে আমি 4টা করলাম সবগুলো কোয়েশ্চেন আনসার চলে আসছে। এবার অনেকে শর্টকাটে মারে। শর্টকাটে মানে কেন জানো? শর্টকাটেগুলো অঙ্ক হবে না। শর্টকাটের নিয়ম কি বলো তো? যেমন টোয়াইস এল প্লাস 1, এটা মানে কি বলো তো? এটা কি? এটা উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা। উপশক্তি স্তরে কী সংখ্যা বলো? লেখো সবাই, উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা। এই যে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, স্তরে অরবিটাল সংখ্যা, এই যে অরবিটাল সংখ্যা, অরবিটাল। তারপর হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন। এই যে ইলেকট্রন যখন হবে, যে ইলেকট্রন যখন হবে তখন 2 × টোয়াইস এল প্লাস 1। আর উপশক্তি স্তরে, এই যে উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে তোমার এই না, শক্তি স্তর হবে, শক্তি স্তর অরবিটাল, যে শক্তি স্তর অরবিটাল,
শক্তি স্তরে অরবিটাল, অরবিটাল সূত্র কি বলো তো, বলো শক্তি স্তরে অরবিটাল কত বলো, এন স্কোয়ার। আর শক্তি স্তরে ইলেকট্রন, এই যে ইলেকট্রন 2n স্কোয়ার। আচ্ছা একটা কোশ্চেন আমি মাত্র দেখলাম, এটা তো পারা যাবে, এটা পারা যাবে না, এটা লিখতেছি না। আচ্ছা এবার দেখো, এই একটা কোশ্চেন আমি দেখলাম, এখানে একটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে দেখো এখানে একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা একটু মাথায় রাখতে হবে। দেখো আমি দেখাচ্ছি, এই যে এই কোশ্চেনটা যশোর বোর্ড 2000 কত সালে আসছে, সেম আগেরটাই, এই যশোর বোর্ডে দেখো এই কোশ্চেনটা আসছে, দেখো একটু সবাই খেয়াল করো। বলছে যে বি মৌলটি ডি অরবিটালে সবগুলো ইলেকট্রন 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হবে। বলছে ডি অরবিটালগুলো সবগুলো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কী হবে বলো, একই হবে কি হবে না। তাহলে প্রতিটি ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান লেখাটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে একটা আইডিয়া নাও, একটু এই কোশ্চেনটা, এই বি লিখবা, তো বি লিখে এটা লিখবা, এই বি লিখে এটা লিখবা, কথাটা বুঝো, বি লিখে এটা লিখবা। লিখার পরে তুমি দেখো আমি তোমাকে দেখাচ্ছি, বি লিখে এটা লিখবে। দেখো আমি একটু দেখাচ্ছি, দেখো এদিকে দেখো স্যার, একটু দেখো পরিবর্তন নীতিতে মনে আছে কিনা, একটি পরমাণু যে কোনো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। এটা এটা তোমাকে যখন লিখতে হবে, দেখো আব্বর নীতিটাও তো জানো নাকি, আব্বর নীতির খুবই কমন একটা প্রশ্ন কোনটা বলো তো, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না গিয়ে পড়ে যায়, খুব কমন একটা প্রশ্ন। আর পলিবর্জন নীতিতে কমন প্রশ্ন হচ্ছে 4টা ইলেকট্রন মানে 4টা কোয়ান্টাম সংখ্যার মান একই হবে। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, তোমরা লিখিও না, আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। n+2 n এর মান কত বলছে, তো তাহলে বি সমান, যে বি সমান হচ্ছে 4d5, 4d5 না, প্লাস কত বলো তো 5s1। আচ্ছা এবার আমাকে বলো, আমার চাইছে যে কি বলো তো, ডি অরবিটালে, তাহলে এখানে 4d, দেখো এই দেখো 4dxy, 4dyz, 4dzx, 4dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 4dz স্কোয়ার, তাই এটা 1 1 1 1 1। এখন আমারে বলো, এখন তুমি জাস্ট আমারে বলবা, দেখো ওই যে এই জিনিসটা দেখো, এই এখন তুমি আমরা জাস্ট বলবা, যদি বুঝো আর কি, না বুঝলে তো কঠিন। দেখো এই 4dxy এর জন্য 4dx ইলেকট্রন সংখ্যার মান n এর মান কত বলে, n এর মান, l এর মান, m এর মান, s এর মান, বলো n এর মান কত হবে 4 না, l এর মান কত হবে, d এর জন্য l এর মান কত, s p d, তাহলে কত 2। আর l এর মান 2 হলে m এর মানও কত বলো, -2 থেকে +2 পর্যন্ত হতে পারে, বাট এখানে আমি -2 ধরবো, মাইনাস দিয়ে শুরু করবো, -+1 0 প্লাস -2 -1 0 +1 +2, তাহলে -2 ধরবো, -2। তাহলে বলো এটা কি প্লাস হাফ, কেন বলো ঘড়ি কাটার দিকে একটা। তো তাহলে এবার দেখো ডি, এটা 1 এর জন্য, ডি ওয়াইজেড এর জন্য, যে ওয়াইজেড এর জন্য, তাহলে 4 2 কত বলো -1, তাহলে প্লাস হাফ। আবার দেখো ডি জেড এক্স এর জন্য বলো 4 2 কত বলো 0 প্লাস হাফ। আবার দেখো আবার আবার কার জন্য আছে, আবার কার জন্য আছে বলো 4d কার জন্য, বলো 4d কার জন্য, এই 4d এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জন্য। দেখো একটু বড় করলাম এটা, দেখো এরপর দেখো 4d এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 1 1, তাহলে 4 2 প্লাস 1 তার প্লাস হাফ। তার বলো 4d কি বলো জেড স্কোয়ারের জন্য 4 2 প্লাস 2 প্লাস হাফ। সবগুলো মিললেও কোনটা মিলে নাই, এই হচ্ছে কাহিনী। আবার অনেক সময় বললো তারা একই দিকে ঘুরছে, তো একই দিকে ঘুরছে বলে কি বুঝবা, মানে স্পিন করার সংখ্যার মানে একই, মানে একই দিকে ঘুরছে, স্পিন করার সংখ্যা একই মানে কি একই দিকে। একটু লিখো সবাই, লিখো এটা, লিখো এটা, লিখো এটা লাগবে, একটু লাগবে এটা প্লিজ, একটু এটা এটা লাগবে, কারণ ওই ইলেকট্রনগুলো একই দিকে ঘুরছে কিনা জিজ্ঞেস করবে তোমাকে।
পাশে দিয়ে একটা লাইন লিখো, ইলেকট্রনগুলো একই দিকে ঘুরছে, মানে কি প্লাস হাফ ইলেকট্রন, মানে স্পিন করানোর সংখ্যার মানে একই হলে একই দিকে ঘুরা। লিখে হয়েছে? লিখে হয়েছে? লিখে হয়েছে কিনা? তাহলে এইবার আসো এর পরে কোশ্চেনে দেখো। তাহলে আপবহর নীতি, পলিবর্জন নীতি, আর এটা কি নীতি আছে বলো? হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি? ইলেকট্রনগুলো কি সবগুলো প্রথমে একমুখীভাবে ঢুকবে, তারপরে কোনমুখী বলো? বিপরীতমুখীভাবে ঢুকবে, ঠিক আছে কিনা? সো হুন্ডের নীতি অনুসারে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন কোন দিকে ঘুরবে বলো? একই দিকে ঘুরবে। এরকম কোনো প্রশ্ন আসছে কিনা দেখি, দাঁড়ো এখানে কোনো প্রশ্ন আসছে কিনা দেখি। এই যে এই আর এর যোজ্য স্তরে পলিবর্জন নীতি প্রয়োগ দেখাও। এই আরটা কোনটা বলো তো? আর কোনটা? আর এর পারমাণবিক সংখ্যা কত বলো? 40। কত বলো? 40। এখানে তো এটা ভুল লিখছে, পারমাণবিক ভর 40 বলছে, আর এর পারমাণবিক ভর কত বলো? 40। তো পারমাণবিক ভর যদি 40 হয় তাহলে কত হবে বলো? এই আর এর পারমাণবিক ভর হচ্ছে 40, এই যে এর ভর হচ্ছে ভর 40 সমান কত বলো? এটা কি বলো? এই আর ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম কিনা? এখন তোমার প্রশ্নে কী চাইছে বলো? এই আর এর যোজ্যতা স্তর ইলেকট্রনগুলোর ক্ষেত্রে পলিবর্জন নীতির প্রয়োগ দেখাও। যোজ্যতা স্তর ইলেকট্রনগুলোর কথা বলছে, কোন স্তরে বলো? তো তাহলে এই আর এর, আচ্ছা আমাকে বলো তো, এই পলিবর্জন নীতি মানে মাত্র যেটা করলাম সেটা। তো তাহলে এখানে 1s2 2s2 তারপর কত 2p6 3s2 3p6 4s2, যোজ্য স্তর কোনটা? এটা না? তাহলে 4s1 এর জন্য ইলেকট্রন কত হবে? 400 প্লাস আপ, রাইট? আর 4s এই যে দ্বিতীয় না, প্রথমটা, দ্বিতীয়টা কোনটা বলো? এই যে দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টার জন্য, মানে দ্বিতীয়টার জন্য কত বলো? 400 কি হাফ বলো? তো মিলছে হুবহু একই। সুতরাং এটা কোন নীতি মেনে চলে? কোন নীতি মেনে চলে? আচ্ছা, হুন্ডের নীতি এস অরবিটালের জন্য হুন্ডের নীতি মেনে চলে না, জানো? এস অরবিটালের জন্য হুন্ডের নীতি, কারণ এস অরবিটালে কত ইলেকট্রন? কত? দুইটা। তো দুইটা মানে একটা অরবিটাল, একাধিক অরবিটাল তো না। পলিবর্জন নীতি, হুন্ডের নীতিটা কি? সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহের ক্ষেত্রে। তো এখানে অরবিটাল আছেই একটা, তো তাহলে কি আর মেনে চলবে? তাহলে মনে রাখবা, হুন্ডের নীতি কার জন্য মেনে চলে না? এস অরবিটালের জন্য হুন্ডের নীতি। আচ্ছা, এস অরবিটালের জন্য মেনে চলে না মানে কি এস ব্লক মৌল যেগুলো আছে এগুলো কারোর জন্য মানবে? এস ব্লক মৌল কে কে আছে? সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ক্যালসিয়াম, এদের জন্য কার নীতি মেনে চলবে না? হুন্ডের নীতি মেনে চলবে। বলো এগুলো কার নীতি মেনে চলবে না? হুন্ডের নীতি মেনে চলবে না। আমি কি বুঝতে পারছি? মাথায় ঢুকছে? পারা যাবে তো? তাহলে এই যে নীতি পর্যন্ত, ইলেকট্রোমেশিন নীতি পর্যন্ত যে ইয়াগুলো আসবে, সিকিউগুলো আসবে, এগুলো পারা যাবে তো? যাবে কি না? আগামী ক্লাসে কি পড়াবো ইনশাল্লাহ বলো? দ্রাব্যতা এবং বাকি অংশগুলো পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।